আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমাদের ধরেন আলোচনার বিষয় ছিল যে পিক্সেল কি, জিটিএম কি, সার্ভার সাইড ট্র্যাকিং কি, কনভার্সন এপিআই কি, এবং আমরা বেস কোডটা দিয়ে পেজ ভিউ ইভেন্টটা দিয়ে আমরা মোটামুটি দেখেছিলাম আর কি, তাই না? ক্ষেত্রে যে আমাদের পেজ ভিউ ইভেন্টটা হয়ে গেছে বা আসছে আর কি, ঠিক আছে। আজকে ধরো আমাদের আরো যে ইভেন্ট গুলো আছে, যেমন ধরেন আহ এটারে আমি একটু লগ ইন করে রাখি, কারণ এখানে কাজ আছে, এই কর্নারে থাক। আচ্ছা, আরো কি কি যদি আমরা ই কমার্স পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে আমাদের আর কি কি ইভেন্ট আছে যেগুলো আমাদের ফেসবুকে জানার দরকার? কেন জানানোর দরকার একটু পরে জিজ্ঞেস করবো। আচ্ছা, তো ধরো এই যে একটা প্রোডাক্ট পেজে আসলো, প্রোডাক্ট পেজে যখন আসে তখন এটাও একটা action। এটাকে ফেসবুক বলে, অ্যাকশনটার নাম দিছে ফেসবুক হচ্ছে করে। আর গুগল অ্যানালিটিক্স 4 এর নাম দিছে ভিউ আইটেম। সে একই, মানে প্রোডাক্ট পেজ ভিউ করে। গুগল অ্যানালিটিক্স নাম দিছে কি ভিউ আইটেম, আর ফেসবুক নাম দিছে হচ্ছে ভিউ কন্টেন্ট। বুঝতে স্যার? আচ্ছা, যখন আমরা অ্যাড টু কার্ট করলাম, এটাও একটা অ্যাকশন নিলাম। Action মানে কি ইভেন্ট। তার মানে এই যে একটা অ্যাকশন নিলাম, এটার নামও ফেসবুক নাম দিয়েছে কি পার্টি, গুগল অ্যানালিটিক্স 4ও নাম দিয়েছে অ্যাড টু কার্ট। এবার আমরা একটু ভিউ কার্টে যাই। ভিউ কার্টের নামও গুগল অ্যানালিটিক্স ভিউ কার্ট দিছে, ফেসবুক ভিউ কার্টে দিছে। আর একটা অ্যাকশন বা ইভেন্ট, এক একটা অ্যাকশন মানে কি এক একটা ইভেন্ট। প্রসিড চেক আউট করলাম, এই জিনিসটার নামও ধরো গুগল এটা দিছে, এ দিছে চেক আউট ফেসবুক, আর গুগল অ্যানালিটিক্স 4 নাম দিছে বিগিন চেক আউট। এই হলো পার্থক্য। ঠিক আছে, কেন বলতেছি কাজ আছে। আচ্ছা, এখানে আমি এখানে লগ ইন করে ফেলি, তাহলে আমার এই জিনিসটা দেওয়ার দায় বেঁচে যাওয়া। আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, ফাইন। এটা হলো যে আমরা কোনো একটা প্রোডাক্ট কেনার আগে যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অমুক তমুক সব দিই। দিয়ে ধরো আমরা এখানে একটা ইয়ে দিয়ে দেন, এটা আমরা এখানে দিয়ে দিলাম আর কি। দেন আমরা একটা পারচেস করি, প্লেস অর্ডারে ক্লিক করলাম। তার মানে কি আমি আর একটা অ্যাকশন নিলাম, মানে কি আর একটা ইভেন্ট হলো। এটার নাম কি পারচেস। এটার নামও ফেসবুকই পারচেস দিয়েছে, গুগলও পারচেস দিয়েছে। ঠিক আছে, কত টাকার প্রোডাক্ট আমি টোটাল কিনলাম? $87 প্রোডাক্ট কিনলাম। ঠিক আছে, আমি যখন কিনি তখন চেক আউট পেজে এই ইনফরমেশন গুলো দিয়েছি, যে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, আরো ব্রেকডাউন করেছে কোথায় যাবে, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই ইনফরমেশন গুলো দিয়ে আমি ইয়ে করবো। ঠিক আছে স্যার, ফাইন। তাহলে আমরা যদি ই কমার্স পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, একটা মানুষ এসে সর্বোচ্চ এগুলোই করতে পারে। সে স্ক্রল করতে পারে, সে কোনো একটা প্রোডাক্ট পেজে যেতে পারে, মানে ভিউ কন্টেন্ট ইভেন্ট হলো, সে অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, পারচেস করতে পারে। ঠিক আছে স্যার। আর বাই ডিফল্ট প্রত্যেকটা পেজে আসা মানে কি একটা করে পেজ ভিউ হওয়া, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে মোটামুটি আমরা ভিউ কন্টেন্ট, চেক আউট, পারচেজ এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা এখন আসলাম কোথায়? আমরা আসলাম হচ্ছে সার্ভার কন্টেইনারে, সরি ওয়েব কন্টেইনারে। আর সার্ভার কন্টেইনারে আমরা একটা ট্যাগ তৈরি করেছিলাম, যে ট্যাগ দিয়ে যে জিএ4 কালেক্ট করে, কোনো কিছু আসা মাত্রই সে পাঠিয়ে দিবে ফেসবুকের কাছে থ্রু কনভার্সন। ঠিক আছে স্যার। এখন আমরা এখানে একটা ইয়ে করি, নতুন একটা ট্যাগ নিই। ট্যাগ নেওয়ার আগে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে আমরা একটু প্রিভিউ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু প্রিভিউ করি। আচ্ছা, প্রিভিউ করলাম, ফাইন। প্রিভিউ করার পরে আমরা আবার কোনো একটা প্রোডাক্ট পেজে যাই। আচ্ছা, আমরা এই প্রোডাক্ট পেজে আসলাম, হ্যাঁ।
আমরা প্রোডাক্ট পেজে আসলাম। এখানে দেখেন একটা শব্দ আছে, ধরো আমরা এই প্রোডাক্ট পেজে আসলাম, এই যে এই প্রোডাক্ট পেজের নাম কি, কোকো বডি অয়েল, তাই না? আমরা ধরো কোকো বডি অয়েল এই পেজটাতে আসলাম। তো এখানে দেখেন কয়েকটা জিনিস আছে, ট্যাগ, ভেরিয়েবল, ডেটা লেয়ার, কনসেন্ট, কনসোল। হ্যাঁ, তো এখানে ধরো আমরা এই ডেটা লেয়ার নামে একটা জিনিস পাইলাম আর কি। তো এই জায়গাটা দেখেন যে মোটামুটি ডেটা লেয়ারটাতে আমরা খুব যে ইনফরমেশন গুলো পাইলাম, জাস্ট ওই পেজের টাইপ, টাইপ টু কি, কে এখানে লগ ইন করছে, মানে আমি অ্যাডমিন ইয়ে করছি, ইভেন্টটা কি ছিল, এই সমস্ত ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, আমরা যখন কোন একটা প্রোডাক্ট পেজে যাই, এই প্রোডাক্ট পেজে আমরা যা কিছু দেখি, আমরা কি কি দেখি? প্রোডাক্টের নাম দেখি, প্রোডাক্টের প্রাইস দেখি, এখানে ফ্রি শিপিং, ডেসক্রিপশন, তাই না? অ্যাড টু কার্ট বাটন আছে, রিভিউ দেখি, এখানে ডেসক্রিপশন থাকে, আরো অনেক ওয়েবসাইট, অনেক, তো খুব সিম্পল একটা টেস্টিং ওয়েবসাইট, তো আরো অনেক জিনিসপত্র আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে স্যার, এখন ফেসবুক আমাদেরকে বলেছে যে ভাই, তুমি যখন কেউ ধরো ধরো তোমার ওয়েবসাইটে 100 জন মানুষ আসছে, তার মধ্যে 20 জন মানুষ এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। এই যে প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, তাহলে ওই পেজ, প্রোডাক্ট পেজ গুলোর ওই ওই প্রোডাক্টের একটা নাম আছে, ফোন নাম্বার আছে, সরি, ওই প্রোডাক্টের প্রাইস আছে। এই তথ্য উপাত্তগুলো ফেসবুক দিতে বলেছে। কেন দিতে বলেছে? যাতে ওর পরবর্তীতে অপটিমাইজ করতে সুবিধা হয়। হ্যাঁ, যে ওই যে আমরা যখন বিডিং মিডিং অপটিমাইজ করি, তখন ফেসবুক এই তথ্য উপাত্তগুলো চায় আর কি। পরবর্তীতে ওর এআই যাতে ব্যাকএন্ডে খেলা করে মোটামুটি এই ধরনের প্রোডাক্ট আর কাদের কাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে আপনারা একটা নিয়ে যেতে পারে। ধরেন কোকো বডি অয়েল তো শুধু আপনি একা বিক্রি করেন না, আরো অনেক কোম্পানি বিক্রি করে। আর কোন একটা ইউজার যখন হচ্ছে যে আহ, শুধু একটা ওয়েবসাইটে আসে না, আপনার আরো অন্যান্য কম্পিউটার আছে, তাদের ওয়েবসাইটেও যায়। তো যখন সবার ওয়েবসাইটে আসলে পিক্সেল সেট আপ করা থাকে, যখন এই সব ইনফরমেশন গুলো পায়, তখনও মোটামুটি একটা ইউজারদের একটা প্যাটার্ন তৈরি করে মোটামুটি ও খুঁজে বের করে যে এরা কারা আর কি। তো এই ইনফরমেশন গুলো চায় আর কি। হ্যাঁ, এখন এই যে ইনফরমেশন গুলো দেখতেছি আমরা, এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, যদি নেটওয়ার্কিং এর ভাষায় বলেন, যেখান থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পাই। তো এই ইনফরমেশন গুলোই ডেটা লেয়ারে থাকে আর কি। যখন আমরা ডেটা লেয়ারটা কোনো একটা ওয়েবসাইটে এনেবল করি, তখন এই ডেটা লেয়ার, এই জায়গাটা যখন আমরা এটা ইয়ে করি, তখন এই ডেটা লেয়ারে এই ইনফরমেশন গুলো, জিটিএম ডেটা লেয়ার থেকে ইনফরমেশন গুলো পুল করে এনে আমাদেরকে এইভাবে দেখায় আর কি। ঠিক আছে স্যার, তার মানে এই সমস্ত তথ্য উপাত্তগুলো যদি এখানে থাকে, হ্যাঁ, এখান থেকেও আমরা নিতে পারি, একটু কঠিন ওয়ে, আমরা যে নিতে পারি না তা না, কিন্তু ডেটা লেয়ার থেকে আমরা আরো সহজে নিতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডেটা লেয়ারটা এনেবল করতে হয় আর কি। তাহলে এখানে একটা কথা বললাম যে এই তথ্য উপাত্তগুলো আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হয়, এবং এই ইনফরমেশন গুলো আমরা যেমন প্রেজেন্টেশন লেয়ারে দেখতেছি, মূলত এটা ডেটা লেয়ারে থাকে। যদি আমরা ডেটা লেয়ারটা এনেবল করি, তাহলে এই ইনফরমেশন গুলো আমাদের এখানে চলে আসবে। তখন আমরা কনফিগার করে ফেসবুকের এক একটা ইভেন্টের জন্য বা অ্যাকশনের জন্য যা যা পাঠাতে বলে, সেটা আমরা পাঠাতে পারি আর কি। ঠিক আছে স্যার, তো এই কাজটা আমরা খুব সহজে করে ফেলতে পারি যদি ওয়ার্ডপ্রেস বা শপিফাই হয়, তাহলে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। অন্যান্য সাইট গুলো তো, অ্যাপ গুলো একটু পেইড আর কি। হ্যাঁ, অন্যান্য সিএমএস গুলো আছে, সেগুলোতেও অ্যাপ পাওয়া যায় বা এই প্লাগ ইন পাওয়া যায়, যেগুলো একটু পেইড প্লাগ ইন আর কি, বুঝতে পারছেন? তো সেটা আমরা কিনে নিতে পারি, অথবা এখন দুনিয়া চেঞ্জ হয়েছে, এগুলো আমরা নিজেরাও জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ডেটা লেয়ার তৈরি করে ফেলতে পারি। এছাড়াও ধরেন আসতেছে আর কি, যদি ইয়া হয় আর কি, আমি আসতেছি আর কি ওই জায়গাটা। তো এটা হচ্ছে আমাদের জিটিএম ফর ওয়ার্ডপ্রেস যে ইয়াটা ছিল, এটা জাস্ট আমরা ইন্টিগ্রেশন পার্টে গিয়ে যদি কোনো ওয়ার্ডপ্রেসের সাথে ই কমার্স থাকে, তাহলেই এই প্লাগইনটা কাজ করে আর কি। জাস্ট ট্র্যাক ই কমার্স, এটাতে ক্লিক করলে, এখানে সেভ দিলে কাহিনী শেষ আর কি। এখন যদি আমরা এটা একটু প্রিভিউ আরেকবার দিই, প্রিভিউ আরেকবার দিই, এরপরে যদি আমরা কোনো একটা ধরো এই কোকো বডি অয়েলেই যাই, এখান থেকে দেখেন যে আমরা কোকো বডি অয়েলে আসার পরে, আচ্ছা,
এই থিমটা এটা ঘাপলা আছে, কে যেন বললেন, না না না, ওই অ্যাড টু কার্ট করার পরে আসে না, ডাংখিয়া। আচ্ছা, ধরেন এই কোকো বডি অয়েলে আসার পরে এখানে দেখেন আমরা ওই যে বললাম না যে গুগল অ্যানালিটিক্স ওইটারে বলে ভিউ আইটেম, মানে ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট পেজ ভিজিট করা মানে ভিউ আইটেম এক্সিকিউট হওয়া। তো এটা জিএ4 বলে ভিউ আইটেম, আর ফেসবুক বলে হচ্ছে ভিউ কন্টেন্ট। তো আমরা যদি এখন এই ভিউ আইটেম ইভেন্টটাতে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা ডেটা লেয়ারটাতে যাই, দেখেন এখন অনেক ইনফরমেশন আসছে আর কি, হ্যাঁ। তো আমরা ধরেন এই এপিআই কলে এটাতে ক্লিক করে আমাদের এইটুকু ইনফরমেশন দেখেন আর কি, হ্যাঁ। তো যে এখানে দেখেন যে এই প্রোডাক্টটার কারেন্সি কি, ডলারে আছে, যেন ইউএসডি লেখা। এই প্রোডাক্টটার দাম কত, 60 টাকা। এই প্রোডাক্টের আইটেম আইডি বা প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকিউআর আইটেম আইডি একই কথা, প্রোডাক্টের প্রাইস, এই সমস্ত তথ্যপত্রগুলো এখানে দিয়ে দিছে আর কি, তাই না? তো এটা কিসের জন্য আমরা পাইলাম, যখন আমরা ডেটা লেয়ারটা এনেবল করব। আমরা ধরেন আমরা একটু আসি জিএ4 স্কিমা, জিএ4 ই কমার্স ডেটা লেয়ার, এটাতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন যে ধরো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, যদি কোনো একটা প্রোডাক্ট আমরা ভিউ করি, এটাতে ক্লিক করি, দেখেন সেম স্কিমা কিন্তু, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ডেটা লেয়ার স্কিমা। স্কিমা মানে হলো এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এগুলোকে এক একটা কি ডেটা, এ একটা ডেটা, এ একটা ডেটা, এ একটা ডেটা, তাই না? যেমন ধরো নাম একটা ডেটা, ডেসক্রিপশন একটা ডেটা, ফ্রি শিপিং একটা ডেটা, ইমেজটা একটা ডেটা, প্রাইস একটা ডেটা। এই ডেটাগুলো সাজানোর বেশ কিছু ওয়ে আছে। তো যেমন ধরেন আমরা ওয়ার্ড ফাইলে লিখি, ওটাও কিন্তু একটা স্কিমা। তার মানে ওয়ার্ড ফাইলের আমরা যে ডকুমেন্টটা লিখি, এটাও ধরেন একটা ফরম্যাট, এটাকে আমরা বলি ডেটা ফরম্যাট, যেখানে এইভাবে লেখা হয়। আবার এক্সএমএল একটা ফরম্যাট আছে। ডেটা লেয়ারে আমরা যে ডেটাগুলো দেখি, এটাও একটা ফরম্যাট আর কি, ধরেন ডেটা লেয়ার ফরম্যাট, ঠিক আছে স্যার? তার মানে কোন একটা প্রোডাক্টের ডেটা কিভাবে সাজানো থাকবে ওয়ান বাই ওয়ান, সেটাকে আমরা বলি হচ্ছে স্কিমা। যে কারণেই ও বলছে যে এটা হচ্ছে যে ডেটা লেয়ার স্কিমা, বা ডেটা লেয়ার বা ডেটা ডেটা স্কিমা মানে ফরম্যাট, মানে ডেটাগুলো কোন ফরম্যাটে সাজানো থাকবে, ঠিক আছে স্যার? তো ধরেন এখানে হচ্ছে যে যে লোকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে ধরো কারেন্সি এইভাবে সে সাজিয়ে রাখছে, মানে ফরম্যাট, ভ্যালু এইভাবে রাখছে, আইটেমের মধ্যে আইটেমের বিস্তারিত বিষয়গুলো এই এই ফরম্যাটে রাখতে হবে। এইটা হচ্ছে স্কিমা, হ্যাঁ। তো এটা একটু ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসগুলো করা, এটা আসলে ডেভেলপারও গাইড, দেখেন developer.google.com। যদি আমাদের কোনো সাইট ইয়া হয়, কাস্টম মেড ওয়েবসাইট হয়, কোনো সিএমএস এ না, যে কোনো সিএমএস হলে আমরা পারবো, কাস্টম মেড ওয়েবসাইটও আমরা পারবো, কোনো অসুবিধা নেই। তারপর ডেটা লেয়ারটা ইয়া করলে ভালো হয় আর কি, হ্যাঁ। তো ডেটা লেয়ার ধরেন এখন যদি কাস্টম মেড সাইট হয়, যেখানে শপিফাই না, ওয়ার্ডপ্রেস না, এই কাজাবি ফাজাবি সব বেজমকা বিভিন্ন সিএমএস আছে না, এইগুলো না, তাহলে কি করতে হবে, তাহলে ডেভেলপারকে এই ইয়াটা দিয়ে আমরা ক্লাস নোট শিটে যাই, ক্লাস নোট, আমি এটা এখানে ধরো দিয়ে রাখলাম। ডেভেলপারকে এইটা দিয়ে, ডেভেলপাররা সাধারণত এই মার্কেটিং পয়েন্ট অফ এই বিষয়গুলো একটু কম বোঝে আর কি, হ্যাঁ। তো ডেভেলপারের সাথে একটু খড়িকাঠি পোড়াতে হয় আর কি, গল্প করতে হয়, কথা বলতে হয়, ভাই আমি এইভাবে চাই, হ্যাঁ। প্রয়োজনে এই ওয়ার্ডপ্রেসে কোনো একটা সাইটে করে ওকে দেখাতে হয় যে ভাই দেখেন আমি এইভাবে ডাটাগুলো চাই। তো এইটা হলো ভাই এই যে ডেভেলপার গাইড, তুমি এই অনুযায়ী আমার ওই ওয়েবসাইটে প্রত্যেকটা ইভেন্টের জন্য, যেমন ধরেন এটা ভিউ আইটেম, মানে কেউ যখন প্রোডাক্ট পেজ ভিউ করে তখন এই ইভেন্ট এক্সিকিউট হয়। তারপরে কেউ যখন অ্যাড টু কার্ট করে তখন এরকম এক্সিকিউট হয়। কেউ যখন উইশ লিস্টে নেয় তখন এরকম হয়। কেউ যখন ভিউ কাট করে তখন এরকম হয়। কেউ রিমুভ কাট করলে এরকম হয়, হ্যাঁ। চেক আউট করলে এই ফরম্যাট, পারচেস করলে ধরো পারচেস করলে এই ফরম্যাট, হ্যাঁ। এই জিনিসগুলো ডেভেলপারকে দিয়ে বলতে হয় যে ভাই তুমি এটা আমার ব্যাক এন্ডে কোড করে ডেভেলপ করে দাও।
এখন দেখেন এখানে ও এইটা হচ্ছে ডেভেলপারের গাইডলাইন, কিন্তু এইটা হুবহু বসাই দিলে, ইন্ডিভিজুয়াল ওই পেজে বসাই দিলে কিন্তু কাজ হবে না। কারণ দেখেন, যেমন শিপিং 5.99, আপনার ওয়েবসাইটে তো শিপিং 5.99 নাও হতে পারে। তার মানে এইগুলো নিশ্চয়ই কোনো না কোনো ভেরিয়েবল দ্বারা রিপ্লেস হবে, যেটা ওই ওয়েবসাইটটা ডেভেলপ করেছে সে জানে। ঠিক আছে স্যার? অথবা এই কথাগুলোই, এই যে যে এই ভিডিওটা তো রেকর্ড হচ্ছে না, এটাই ডেভেলপারকে পাঠিয়ে বলবেন আর কি, যে ভাই এটা তুই করবি আর কি। ঠিক আছে, এই কথাগুলো। তার মানে হচ্ছে ও হচ্ছে যে ও কিভাবে ইউজ করেছে। ধরো যখন এসকিউ নিছে, ওখানে একটা ভেরিয়েবল আছে, যখন আইটেমের নাম নিছে, জাস্ট ভেরিয়েবল গুলো দ্বারা রিপ্লেস করবে এবং কল করবে, যাতে ওইটা এই ডিটেলটা এক্সিকিউট হয়। কোথায় কোথায় করবে? পার্সেস হলে পার্সেস পেজে করবে, চেক আউট হলে চেক আউট পেজে করবে, অ্যাড টু কার্ট হলে অ্যাড টু কার্ট বাটনে করবে, ভিউ কার্ট হলে ভিউ কার্টে করবে, প্রোডাক্ট পেজ ভিউ করলে প্রোডাক্ট পেজ ভিউ পেজে করবে। এইভাবে এই 5-6টা পেজে যদি এটা এক্সিকিউট করে, তাহলে আমরা যখন এই তাহলে ডেটা লেয়ার এনেবল হয়ে গেল। তখন আমরা যখন ইসে যাব, কি বলে, যে এই জিটিএম এ যাব, এবং জিটিএম তখন হচ্ছে ওই ডেটা লেয়ার থেকে ডাটাটা পুল করে এনে এভাবে আমাদের দেয়। ঠিক আছে স্যার? ভাই আমার এখানে নেট সমস্যা খুব বেশি হচ্ছে, ক্লাসে মনোযোগ হারাচ্ছে। তো এই এই নিউজটা আমরা শুনে কি করব ভাই? আপনার জন্য কি মিলাদ পড়বো? আচ্ছা, এই গেল। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি যে ভাই শপিফাই, ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে ধরো ওই যে কাজাবি, স্টেপ ডট আইও, তারপরে কি যেন গো হাই লেভেল, অমক তমক, উইক্স, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা ইয়া আছে, হ্যাঁ। তো ওইটা হচ্ছে যে আমরা পারবো একটা, আমরা ভালো করে শিখি। ওই যে আমাদের অ্যাডভান্স অ্যানালিটিক্স আর রিয়েল লাইফ প্রজেক্ট যেখানে আছে না, ওখানে 16টা সিএমএস এর এইভাবে দেখানো আছে। এবং হচ্ছে যে যদি তোমার কাস্টম মেড ওয়েবসাইট হয়, তাহলে আপনি ডাটা লেয়ার কিভাবে তৈরি করবেন থ্রু জাভাস্ক্রিপ্ট, সেগুলো দেখানো আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টে কিছু জানা লাগবে। ঠিক আছে স্যার? আপাতত এটা আমরা ভালো করে করি, এর পরবর্তীতে ওইগুলো করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার আমরা আসি যে আমরা যদি এখন ধরো এই ভিউ কাট করি, তাহলে দেখেন যখন আমরা ভিউ কাট করলাম, ভিউ কাটটা হয়নি, হ্যাঁ, ভিউ কাট করলে দেখেন ভিউ কাট অ্যাকশনটার জন্য আরেকটা ইভেন্ট এক্সিকিউট হলো। নাম কি? ভিউ কার্ড, তাই না? ভিউ কার্ডের একটা ইভেন্ট এক্সিকিউট হলো, ভিউ কার্ড। যখন আমরা প্রসিড চেক আউটে যাব, তখন হচ্ছে যে আমাদের বিগিন চেক আউট আরেকটা ইভেন্ট এক্সিকিউট হলো, বিগিন চেক আউট। ঠিক আছে? এই যে ডেটা লেয়ার ফরম্যাটটা দেখতেছেন না, এই ফরম্যাটটা এটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড, যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবাই ডেটা লেয়ারটা এই ফরম্যাট অনুযায়ী তৈরি করে বা করা উচিত। ঠিক আছে স্যার? কিন্তু এই ফরম্যাটটার মালিক, এই ফরম্যাটটা তৈরি করেছে আসলে গুগল অ্যানালিটিক্স 4। তো গুগল অ্যানালিটিক্স 4 এই স্ট্যান্ডার্ডটা তৈরি করেছে যে ডেটা ফরম্যাট গুলো কেমন হবে। এবার অন্যান্য প্ল্যাটফর্ম গুলো সবাই হচ্ছে যে ওরা কি করে, সবাই এই স্ট্যান্ডার্ড ধরেই ওদের ডেটা লেয়ার গুলো মানে ইয়া করে আর কি, ডেভেলপ করে আর কি। ঠিক আছে? ফেসবুক শুধু একটু ব্যতিক্রম আছে। ফেসবুক যেমন ভিউ আইটেমের নাম দেয় ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্টের নাম অ্যাড টু কার্টই, চেক আউটের নাম চেক আউট, কিন্তু গুগল ইয়া দেয় হচ্ছে যে বিগিন চেক আউট। তারপরে হচ্ছে তোমার আচ্ছা, এই জিনিসগুলো মনে হয় দেখি তো, মেটা, মেটা হচ্ছে যে পিক্সেল ইভেন্টস প্যারামিটার দেখি। আমরা ধরো এটাই যাই, এখানে যাই, দেখেন ও হচ্ছে যে ও ইভেন্টের নামগুলো অ্যাড টু কার্ট এইভাবে দেয়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে উইশ লিস্ট এইভাবে দেয়। তারপরে এগুলো হচ্ছে ইসের জন্য, মানে ইনিশিয়েট চেক আউট, সরি, ও শুধু ইনিশিয়েট চেক আউট দেয়, দেয় বিগিন চেক আউট। কিন্তু ও লেখে দেখেন ওর ইভেন্ট এইভাবে। আর এই ভদ্রলোক ওর ইভেন্টটা লেখে দেখেন, আমরা যদি বিগিন, ও লেখে গুগল অ্যানালিটিক্স 4 লেখে এইভাবে বিগিন চেক। জিনিস একই, কিন্তু এক একজনের ফরম্যাট এক এক রকম। ও বিগিন চেক আউট করে, ওর নামও একই জিনিস, ও শুধু এটার নাম দিয়েছে ইনিশিয়েট চেক আউট, জিনিস একই আর কি। ঠিক আছে স্যার? কেন বললাম একটু পরে আসতেছি। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে আমরা যেটা করব, এটা বিগিন চেক আউট হলো। এখন যদি আমরা পারচেস করে ফেলি, ধরো এই প্রোডাক্টটা আমি পারচেস করে ফেললাম, কিন্তু এটা সেভ থাকে না কেন? 010779, ঠিক আছে। এটা ধরো আমরা পারচেস করে ফেললাম। যদি আমরা এটা পারচেস করি,
পেমেন্ট ইনফো, শিপিং ইনফো, পার্সেস হয় নাই। আচ্ছা দেখেন আমাদের পার্সেস ইভেন্টটা এক্সিকিউট হলো, তাই না? তার মানে এখানে পার্সেস এক্সিকিউট হলো। এখন যদি আপনাকে আমি বলি যে ভাই, কেউ যতক্ষণ না পার্সেস করতেছে ততক্ষণ কি এই পার্সেস ইভেন্ট এক্সিকিউট হবে? হবে না। কেউ যতক্ষণ না চেক আউট করতেছে বা ভিউ কাট করতেছে ততক্ষণ কি ভিউ কাট ইভেন্ট এক্সিকিউট হবে? না। কেউ যতক্ষণ না ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাচ্ছে ততক্ষণ কি ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হবে? না। এরপরে হচ্ছে যে কেউ যতক্ষণ না চেক আউট করতেছে, চেক আউট পেজে না যাচ্ছে ততক্ষণ কি চেক আউট ইয়ে পেজটা চেক আউট ইভেন্ট এক্সিকিউট হবে? না। তাহলে ওই যে আমরা বলেছিলাম যে যখন ট্রিগার করব তখন আমাদের কখন ট্রিগার করব? যখন কেউ চেক আউট করে। তো চেক আউট যখন করে তখন কি হয়? বিগিন চেক আউট ইভেন্ট এক্সিকিউট হয়। কখন আমরা কি ট্র্যাক করব? হোয়াট এর আনসার, পারচেস ট্র্যাক করব। কখন ট্র্যাক করব? যখন কেউ পারচেস করে। আর যখন কেউ পারচেস করে তখন আমরা ডেটা লেয়ারে এরকম পারচেস ইভেন্ট পাবো, তাই না? যত যদি কেউ এরকম পারচেস না করে তাহলে কখনোই এই পারচেস ইভেন্ট এক্সিকিউট হবে না। তাহলে এইগুলোকে আমরা কন্ডিশন বা ট্রিগার দিয়ে দেবো। ঠিক আছে স্যার? ভয়েসের সাথে কি ভিডিও মিল পাওয়া যাচ্ছে না? ঘটনা সত্য না? ফাইন। এখন আসেন যে তাহলে আমরা ধরো যে আমরা ভিউ আইটেম ইভেন্টটা নিয়ে একটু কাজ করি আগে। আমরা এই ভিউ আইটেম ইভেন্টটা এইটুকু পুরোটাই ধরো আমি কপি করে নিলাম। হুম। কপি করে আমাদের যে ক্লাস নোট শিটটা আছে, ক্লাস নোট শিটে যায়। এখানে আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি যাতে আমার এই জিনিসটা বাইরে না যায়, এটুকুর মধ্যেই থাকে। আচ্ছা, এটা আমরা ওই ফরম্যাটেই চলে যাই। এখানে আমাদের একটু বোঝার আছে, হ্যাঁ? এই, ঠিক আছে, খুব খেয়াল করে দেখেন। আচ্ছা, ধরেন যে, আচ্ছা আগে তার আগে আমরা একটা কাজ করে আসি তারপরে বুঝতে হবে। এখন আমরা একটা ইভেন্ট করি, যে ইভেন্ট আমরা কি ট্র্যাক করব? কতজন মানুষ আমার ওয়েবসাইটে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, এটা আমরা ট্র্যাক করব। কতজন মানুষ আমার ওয়েবসাইটে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, মানে ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হয়েছে। তাহলে কন্ডিশনটা কি ভাই? কখন এটা আমি ট্র্যাক করব? এটা আমি ট্র্যাক করব তখন যখন হচ্ছে যে এই ব্যাক এন্ডে কি হয়, ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হয়। তাহলে আমরা ট্রিগারটা কিন্তু সহজেই তৈরি করে ফেলতে পারছি। আসলে আমরা ট্রিগারটা তৈরি করে আসি আগে। ধরো আমরা ট্রিগারটা তৈরি করে আসি। ট্রিগারটা যখন আমরা নিব, আচ্ছা এইগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, তাই না? এক একটা ইভেন্ট। এই জন্য ডেটা লেয়ার থেকে আমরা এই কাস্টম ইভেন্ট এটা ব্যবহার করব। ইভেন্টের নাম কি ভাই? ভিউ আইটেম। এটা কপি করেন, দেন এই ইভেন্টের নামের জায়গা বসাই দেন। ঠিক আছে স্যার? এখন এটার নাম দিব যে এফবি ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, আপনি যা মনে বলতে, ভিউ কন্টেন্ট ট্রিগার। তার মানে ফেসবুক বলছে ভিউ কন্টেন্ট কিন্তু গুগল বলে ভিউ আইটেম, একই কথা। যেহেতু আমরা ফেসবুকে করতে, নামটা আপনি যে কোনোটা দিতে পারেন। ফেসবুকের জন্য আমি ভিউ কন্টেন্ট ট্রিগার তৈরি করলাম, মানে ভিউ আইটেম ইভেন্ট যখন এক্সিকিউট। ফাইন। এখন আমরা একটা ট্যাগ বানাই। ট্যাগটা কি বানাবো? আমরা কি ট্যাগ করব? ভিউ আইটেম ট্যাগ করব। তাহলে সেটাই নামে হচ্ছে ট্যাগ। ট্যাগটা কিভাবে বানাবো? এই আবার ফেসবুকে চলে যাই। আচ্ছা, যখন আমি ফেসবুকে যাচ্ছি তখন এই ভদ্র লেখেন ও আমাকে পিক্সেল আইডি চাচ্ছে। আমি যখন এর পরবর্তীতে আরেকটা ইভেন্ট ট্র্যাক করতে যাব তখন আবারও পিক্সেল আইডি যাবে। এর পরবর্তী যখন আমি আরেকটা ইভেন্ট ট্র্যাক করতে যাব তখন আবারও পিক্সেল আইডি যাবে, তাই না? যেমন প্রথম যে ইভেন্টটা আমরা তৈরি করেছিলাম, বেস কোড বসাইছিলাম, সেখানেও দেখেন আমাদের এই পিক্সেল আইডি বসানো লাগছে, তাই না? কিন্তু আমরা যদি এরকম একটা করে ফেলি, একটা ভেরিয়েবল বানিয়ে ফেললাম যাতে আমাদের বারবার আর এরকম কপি পেস্ট না করতে হয়। আসলে আমরা ভেরিয়েবল সেকশনে যাই, আমরা একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল তৈরি করি। ভেরিয়েবলটার নাম হবে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট হবে? কারণ হলো আমরা যখন এই এই ওয়েবসাইট, সরি এই পিক্সেল, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের সাথে কোনো একটা পিক্সেল ইন্টিগ্রেট করি, ওই পিক্সেলের আইডি তো একটাই থাকে নাকি বারবার চেঞ্জ হয়? একটাই থাকে।
কনস্ট্যান্ট থাকে, এইটা কখনো আর চেঞ্জ হয় না। এই ওয়েবসাইটের জন্য আমাদের এই পিক্সেলই, তো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। নাকি বারবার চেঞ্জ হয় ভেরিয়েবল? না, চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। এই জন্য আমরা এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিলাম। আসেন আমরা এটা কপি করে ভ্যালুটা দিয়ে দিই। এইটার নাম দিই হচ্ছে এফবি পিক্সেল আইডি, যাতে আমাদের বারবার আর কপি পেস্ট করা না লাগে। এই যে সেটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করতে হবে। ঠিক আছে স্যার? এখন আমরা এই দেখেন যে বেস কোডে তখন আমরা ডিরেক্ট দিছিলাম না, এখন ওই ভেরিয়েবলটা দেখাই দিলে আমাদের কাজ শেষ। এখন এখানে আমরা এটা মুছে ফেলি। মুছে আমরা জাস্ট এই দুইটা কার্লি ব্র্যাকেট দিলে এফবি, আহা মাউস কাছে, এফবি পিক্সেল আইডি দিয়ে দিলাম, কাহিনী শেষ। ঠিক আছে স্যার? ফ্যান্টাস্টিক। এখন আমরা ভিউ আইটেম ইভেন্টটাতে যাই, ফেসবুক আর্কাইভ। এখন আমরা ওই পিক্সেল আইডি আর কপি করবো না, ওই যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা করলাম ওইটা দিয়ে দেবো, পিক্সেল আইডি দিয়ে। কোন ইভেন্টটা আমরা ট্যাগ করতে যাচ্ছি? কি ট্যাগ করতে যাচ্ছি? ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। এখানে ক্লিক করো, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন হচ্ছে যে এটা কখন এই ভিউ কন্টেন্ট এক্সিকিউট হবে? যখন কেউ এই পেজে আসবে, যখন কেউ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসবে। আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসা মানে ডেটা লেয়ারে আমরা এই ভিউ আইটেম ইভেন্টটা এক্সিকিউট হবে। এই জন্য আমরা ট্রিগার করলাম, ওই ট্রিগারটাই তো আমরা তৈরি করে আসলাম। জাস্ট ওই ট্রিগারটা এখন আমরা দেখা দিব ভিউ কন্টেন্ট ট্রিগার। ঠিক আছে স্যার? এটা হচ্ছে এফবি ভিউ কন, একসাথে লিখলেও সমস্যা নেই, ফেসবুক একসাথে লিখতে, ভিউ কন্টেন্ট ট্যাগ। ঠিক আছে স্যার? সেভ। আচ্ছা, হয়ে গেল। এখন ফেসবুক বলছে যে ভাই তুমি শুধু, আমরা যদি এখন এটা করি, মানে এইটা করা মানে আমাদের ভিউ কন্টেন্ট হয়ে গেল। তার মানে ফেসবুকে কেউ যদি আমার ওয়েবসাইটে এসে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে, তাহলে ফেসবুকের কাছে ডাটা চলে যাবে যে ভাই তোমার ওয়েবসাইটে 100 মানুষ এসেছিল, তার মধ্যে 20 জন মানুষ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। শুধু যে এই পেজ করছে তা না, যে কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করতে পারে। ঠিক আছে স্যার? ধরো সে এই শুধু যে এই প্রোডাক্ট পেজ ভিজিট করছে তা না, ধরো এই প্রোডাক্ট সে ভিজিট করতে পারে। এটা মানে ফেসবুকের কাছে একটা ডাটা চলে গেল যে এটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। কিন্তু ফেসবুক বলেছে যে ভাই আমার পরবর্তীতে অপটিমাইজ করতে সুবিধা হয় যে কথাগুলো বললাম, তুমি এই প্রোডাক্টের নাম, তারপরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট, তাহলে ওই প্রোডাক্টের যে পেজটা ভিজিট করতেছে প্রোডাক্ট পেজটা, ওই প্রোডাক্টের নাম, প্রাইস, ওই প্রোডাক্টের প্রাইসটা তোমার কোন কারেন্সিতে দেয়া আছে, ডলারে না বিডিটিতে না, যেখানেই হোক, আইএনআর এ। ঠিক আছে? এই তথ্য উপাত্তগুলো, এই প্রোডাক্টের আইডিটা কি, এর ব্যাকএন্ড আইডিটা আছে। প্রোডাক্টের আইডি মানে এসকিউ, ওই স্টোর কিপিং ইউনিট না কি যেন বলে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের স্টোর কিপিং ইউনিট থাকে, এসকিউটা দাও। হ্যাঁ, এই তথ্য উপাত্তগুলো ফেসবুক চাচ্ছে আর কি। ঠিক আছে স্যার? ওই জিনিসগুলো যখন আমাদের দিতে হয়, তখন এই ডেটা লেয়ারে দেখেন প্রোডাক্টে যখন এসকিউ বা আইডি চাই, তখন এই যে আইটেম আইডি 312 এটা আমাদের পাঠাতে হবে, প্রোডাক্টের নামটা পাঠাতে হবে, প্রোডাক্টের প্রাইসটা আমাদের পাঠাতে হবে। ঠিক আছে স্যার? প্রোডাক্ট কোন কারেন্সিতে আছে সেটা আমাদের পাঠাতে হবে। এইটা পাঠাতে হলে, এই জন্য এটা আমরা কপি করলাম। এটা যখন পাঠাতে হয় তখন আমরা খুব সুন্দর করে কনফিগার করে ফেলতে পারি। কিভাবে? আসেন আমরা দেখি। এটা আমি একটু ছোট করে ফেলি, তাহলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন যে এই জিনিসটা, ধরেন ডেটা লেয়ার পুশ, এটা আমরা ফেলে দিতে পারি বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এর সাথে আমাদের আসলে কোনো কাজ নাই। আচ্ছা, তারপরেও থাক, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। ধরেন এই ডেটা লেয়ার ডট পুশ যে অবজেক্ট, এখান থেকে ধরো শুরু হয়েছে, এখান থেকে ধরো শুরু হয়েছে, দেখেন এই যে এটা থার্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এইটার ভিতরেই কিন্তু আসলে সব কিছু আছে। তাহলে এই জিনিসটা এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে এসে। কারণ এই দেখেন এটা কি স্টার্টিং ব্র্যাকেট, আর এটা হচ্ছে এন্ডিং ব্র্যাকেট। ঠিক আছে স্যার? থার্ড ব্র্যাকেট। তাহলে এইটাকে যদি আমরা একটু কালার করে দিই, ধরো আমরা রেড কালার করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জিনিসটা খুব খেয়াল করে শুনতে হবে, তাদের ভালো লাগতেছে না তারা চলে যান ক্লাস থেকে। আচ্ছা, অনুরূপ ভাবে
অথবা ধরো আমরা এইটুকুই লাল করে দিতে পারি, এখান থেকেই শুরু আর কি, হ্যাঁ, এখান থেকে শুরু, এখানে শেষ, এটুকু আমরা লাল করে দিলাম। কেন দিলাম বলতেছি, মানে এইটুকুর ভিতরেই, মানে ডেটা লেয়ার পুশ, এইটার ভিতরেই আসলে এই জিনিসগুলো আছে। তো এই জিনিসটা এটা দিয়ে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, এবং এর পর পর দেখেন আরেকটা থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, স্টার্টিং এটা বলে কি ওপেনিং ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে স্যার। এরপরে দেখেন আরেকটা অবজেক্ট আমরা পাইছি যার নাম হচ্ছে ই কমার্স। এই ই কমার্সটার পরে আবার দেখেন এখান থেকে এটা শুরু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ওইটা বুঝার আগে আমরা এইটা বুঝি, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো আইটেম না, আইটেমের পরে আমরা একটা দেখতেছি কি, এটারে কি কোন ব্র্যাকেট বলে ভাই? থার্ড ব্র্যাকেট, তাই না? তো এই থার্ড ব্র্যাকেটে শুরু, এই থার্ড ব্র্যাকেটে শেষ। তাহলে আমরা এইটারে আগে একটু কালার করি, এটা একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে শেষ। আবার এরপরে আবার আরেকটা এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু, এখানে এসে শেষ, ঠিক আছে স্যার। এই কালারটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শুরু, এখানে এসে শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কোন কোন ব্র্যাকেট থাকলো? এই ব্র্যাকেট থাকলো, আর এই ব্র্যাকেটটা বাদ আছে, তাই না? তার মানে এটা যদি এখানে ওপেনিং হয় তাহলে এর এন্ডিং হয়েছে এখানে। ঠিক আছে স্যার, তাহলে এটার ওপেনিং হয়েছে এখানে, এটা আমরা সবুজ কালার দিয়ে দিই, এখানে শেষ হয়েছে। কেন এটা বলতেছি, কাহিনী আছে। আচ্ছা, ফাইন। এখন দেখেন, তাহলে আমরা যদি এইটুকু এখন ফেলেও দিই, কোনো সমস্যা নেই, ডিটেল ডট পুশ আমাদের দরকার নেই, আমাদের মেন অবজেক্ট থেকে দরকার, এটুকু আমরা ফেলে দিলাম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ। মাঝখানে আবার এই আইটেমটাও আবার আছে কার মধ্যে? আইটেমটা, এই যে কারেন্সিটা, ভ্যালুটা, এই আইটেমটা, আইটেমের টোটাল টুকু, এটা আবার কার মধ্যে আছে? এই ই কমার্সের মধ্যে আছে, যেহেতু ই কমার্স অবজেক্টটার মধ্যেই আসলে এখান থেকে এইটুকু, তাই না? এই জন্য আমরা একটু আইডেন্টিফাই করে ফেললাম যে এখান থেকে শুরু, এখানে এসে শেষ, তার মানে আমরা বলতে পারি ই কমার্সের মধ্যেই সব আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন খুব খেয়াল করে দেখেন, এটা তো 100% কোডিং, তো এটা আমরা আসলে ডিজিটাল মার্কেটার, ধরো আমরা বুঝি না। তো আমরা এটা মনে রাখার জন্য যেটা করেছি, যে আমরা এটা মনে রাখার জন্য করেছি, যদি কোনো একটা ওয়ার্ডের পরে ক্লোন থাকে, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে স্যার। তার মানে কোনো একটা ওয়ার্ডের পরে যদি হচ্ছে, কোন একটা ওয়ার্ডের পরে যদি ক্লোনের পরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা বলবো একটা অবজেক্ট। তাহলে ই কমার্স একটা অবজেক্ট, এই অবজেক্টের নাম কি? ই কমার্স অবজেক্ট। ঠিক আছে স্যার। কোন একটা কোলনে, কোন একটা ওয়ার্ডের পরে যদি শুধু কোলন থাকে এবং তারপরে তার একটা ভ্যালু থাকে, সেটাকে আমরা বলবো জাস্ট একটা ভেরিয়েবল। ঠিক আছে স্যার, একটা সেকেন্ড। আচ্ছা, এখন কোন একটা ওয়ার্ডের পরে, যেমন এই ওয়ার্ডটার নাম কি? কারেন্সি, এরপরে ক্লোন আছে, এরপরে একটা ভ্যালু আছে, দুই পাশে দুই ইনভার্টেড কমা দিয়ে, এটাকে আমরা বলি হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে ভ্যালু এটা কি? এটা একটা ভেরিয়েবল, কারণ এরপরে কোলন আছে এবং একটা ইয়া আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, কোন একটা ওয়ার্ডের পরে যদি এরকম থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে কোলন দেওয়ার পরে যদি থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে সেটাকে আমরা বলি একটা, এটাও একটা ভেরিয়েবল, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে অ্যারে ভেরিয়েবল। কি বলি? অ্যারে ভেরিয়েবল। তাহলে আমরা বুঝলাম, কোন একটা ওয়ার্ডের পরে কোলন দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। কোন একটা ওয়ার্ডের পরে কোলন দিয়ে শুধু যদি তার কোন একটা ভ্যালু থাকে, তাহলে সেটাকে আমরা বলি ভেরিয়েবল। এটাও একটা ভেরিয়েবল, এটাও একটা ভেরিয়েবল, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে এই জন্য, এই থার্ড ব্র্যাকেট আছে এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যারে ভেরিয়েবল। অ্যারে ভেরিয়েবলের অনেকগুলো সংজ্ঞা আছে, হ্যাঁ, ইন্টিজার ভেরিয়েবল, ফ্লোটিং ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল, এগুলো ব্যাপার স্যাপার আছে। যারা কম্পিউটার সায়েন্স পড়ছেন তারা জানেন, না হলে জানার দরকার নাই, না জানলেও ভেস্তে যাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। তবে এইটা হচ্ছে, আমরা শুধু এইটুকু মনে রাখলে হবে। তো এইটুকু শুধু মনে রাখে যে অ্যারে হচ্ছে, আমরা যে ভেরিয়েবল গুলোর নাম বললাম, অ্যারে অনেকগুলো ভেরিয়েবল আবার ক্যারি করতে পারে। যেমন ধরেন এটা টোটালটা মিলে আমরা বলছি অ্যারে ভেরিয়েবল, কিন্তু এর মধ্যে আইটেম আইডির পরে কোলন আছে, তাহলে এটাকে একটা ভেরিয়েবল না?
আবার এটা একটা, তার মানে অ্যারে ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যে অন্যান্য আরো অনেক ভেরিয়েবল সে ক্যারি করতে পারে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যারে ভেরিয়েবল। ঠিক আছে স্যার, এটুকু মনে রাখলে হবে। এখন পয়েন্ট হলো যে ফেসবুক আমাদেরকে বলছে তুমি যে প্রোডাক্ট পেজে গেছে ওই প্রোডাক্ট পেজের প্রাইসটা, আইটেম আইডিটা আমাদের দিতে হবে, আইটেম নেমটা দিতে হবে, ওই প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে, এই ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। ঠিক আছে স্যার, তো এইটা যদি দিতে হয় তাহলে আমাদের এখান থেকেই কনফিগারেশনটা করতে হবে। কিভাবে আসলে কনফিগারেশনটা করি সেটা আমরা আসি, যে এই জিনিসগুলো, এবং দেখেন যেমন এই প্রোডাক্ট আমি কিনছি 60 টাকা, যদি আরেকজন কেনে সেই প্রোডাক্টের দাম 80 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে। তার মানে কি এই ভেরিয়েবল তো এটা বারবার ভ্যারি করতেছি এটা। তো এই জন্য এই জিনিসগুলো আমরা যদি একটু ডাইনামিক ভেরিয়েবল তৈরি করি, এবং ভেরিয়েবল অ্যাজ লাইক এ ঝুড়ির মতো, ওখানে তুমি যে ইনফরমেশন দিবা, যে যে ভেরিয়েবলটা তৈরি করা মানে ওর মধ্যে যে 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 পেজ ভিজিট করবে ওখানে যে প্রাইস আছে ঝুড়ির মধ্যে ঢুকবে, ঝুড়ি নিয়ে ফেলে দেবে হচ্ছে ফেসবুকের কাছে ফেলে দিবে। ঠিক আছে স্যার, আচ্ছা। তো এই জন্য আমরা ভেরিয়েবল তৈরি করব এখানে, এই ভেরিয়েবল সেকশনে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল তৈরি করব, কারণ এই ভেরিয়েবল গুলো কমন আমাদের কাজের ক্ষেত্রে এক এক সময় এক একটা লাগে, এই জন্য হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। যদি আমাদের কমন যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো ওই যে বিল্ট ইন ভেরিয়েবল আকারে আমরা পাই এখানে, হ্যাঁ, আরো আছে এখানে, কিন্তু আমরা এখন নিতে পারি। যাই হোক, আমরা এখন একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল করবো। ভেরিয়েবলটা বানাবো কোথা থেকে? ডাটা নিয়ে, ডেটা লেয়ার থেকে নিয়ে, যে কারণে এইটা এখানে আমরা ব্যবহার করব ডেটা লেয়ার ভেরিয়েবল। ঠিক আছে স্যার, আচ্ছা। এখন পয়েন্ট হলো যে এই যে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করব, তাহলে আমরা যদি এইটা দেখি যে আমরা চাই যে ওই প্রোডাক্টে ধরো কারেন্সি কত সেটাও আমাদের ফেসবুককে জানাতে হয়, হ্যাঁ। তো কারেন্সিটা আসলে কার আন্ডারে বস? ই কমার্স অবজেক্টের আন্ডারে কারেন্সি। আমরা যদি এই চিত্রটা দেখি, এই কারেন্সি জিনিসটা কার আন্ডারে? ই কমার্স আন্ডারে। দিন শেষে আসলে এখানে যা আছে সব ই কমার্স আন্ডারে, তাই না? কারণ এখান থেকে দেখেন শুরু হয়েছে, এখানে এসেছে, তার মানে এর মধ্যে যা আছে, এই আইটেম যে অ্যারে এটাও ই কমার্সের আন্ডারে, এই ভ্যালু যেটা এটাও ই কমার্সের আন্ডারে, এই কারেন্সি যেটা এটাও ই কমার্সের আন্ডারে। ঠিক আছে স্যার, তাহলে ওই এখানে ওই লালন ফকিরের ওই গান আর কি, যে মায়েরে ভজিলে মেলে বাপের ঠিকানা। তো আমি এখন কি করব? আমার প্রোডাক্টের কারেন্সি কি, কারেন্সি কত, কারেন্সি আমাদের ফেসবুককে জানাতে হবে। তাহলে এর মাকে, মায়ের ভেজিটেবল বাপের ঠিকানা পাওয়া যাবে, এর মাকে ই কমার্স। আমরা ভ্যালু পাঠাবো, প্রোডাক্টের প্রাইস কত, এর মাকে ই কমার্স। এই জন্য আমরা ভেরিয়েবলটা বানানোর সময় আমাদের যেটা করতে হয় সেটা হলো যে, এই হলো ধরো আমরা তাহলে কারেন্সি নিব, কারেন্ডারে আছে ই কমার্সে, তাহলে প্রথমে ই কমার্সটা কপি করি, কপি করে এই ডেটা লেয়ার ভেরিয়েবলের মধ্যে দিলাম। দেন একটা ডট নোটেশন ইউজ করতে হয় পরবর্তী ভ্যালু নেওয়ার জন্য, এটা হচ্ছে কোডিং রুলস, আপাতত না জানলেও হবে, শুধু আপনি ডট ব্যবহার করবেন। দেন হচ্ছে যে আমরা কারেন্সি, ব্যাস। এটা কি ভেরিয়েবল বানাচ্ছি? ডিএলভি মানে ডেটা লেয়ার ভেরিয়েবল। কি বানাইলাম? কারেন্সি বানাইলাম, সুন্দর করে কারেন্সি লিখে দেন, কারেন্সি। এই ভেরিয়েবলটা আমাদের তৈরি হয়ে গেল, হয়নি। আর কি কি পাঠাতে হবে দেখি, আমরা এই চিত্রটা দেখে ফেলি। ভিউ কন্টেন্টের জন্য আমাদের কন্টেন্ট টাইপ পাঠাতে হবে, কন্টেন্ট আইডিস পাঠাতে হবে, কন্টেন্ট নেম পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, কারেন্সি পাঠাতে, কারেন্সিটা হলো, এবার ধরো আমরা ভ্যালু পাঠাবো, মানে ওই প্রোডাক্টের প্রাইস কত। ঠিক আছে, ওই প্রোডাক্টের প্রাইস কত? এই যে ভ্যালু 60 টাকা, এই প্রোডাক্টের দাম এই যে, সরি এই প্রোডাক্টে মনে হয় আমরা নাই, আমরা মনে হয় এই ভিউ আইটেম মনে হয় এইটা, এই যে 40 টাকা, 40 টাকা, তাই না? কার আন্ডারে আছে ভ্যালুটা? ই কমার্সের আন্ডারে আছে, তাহলে মায়ের ভজলি মিলে বাপের ঠিকানা পাওয়া যাবে। আবার আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে যাই, ডেটা লেয়ার ভেরিয়েবল কি নিব? ভ্যালু নিব, কপি ভ্যালু, সরি ভ্যালু না, প্রথমে যেহেতু ওর আগে মা খুঁজতে হবে, তাহলে বাপের ঠিকানা পাওয়া যাবে না, তাহলে হচ্ছে ই কমার্স হলো ভ্যালুর মা, ডট কি নিব? ভ্যালু নিব। এটা কি? তাহলে ডিএলভি, এটা আমরা বলতে পারি প্রোডাক্ট প্রাইস, তাই না? প্রোডাক্ট প্রাইস,
ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট প্রাইস লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের পাঠাতে হবে, সেটা হলো আইটেম আইডি। এটাও ডেটা লেয়ার থেকেই বানাবো। আসলে আমরা দেখি, আমাদের এখন দিতে হবে যে কারেন্সি গেল, ভ্যালু গেল, আর পাঠাতে হবে কারেন্সি গেল, ভ্যালু গেল, কন্টেন্ট নেম আমাদের পাঠাতে হবে, তাই না? কন্টেন্ট নেম, তো কন্টেন্ট নেম মানে হচ্ছে প্রোডাক্ট নেম আর কি। তো প্রোডাক্ট নেমটা কোথায় আছে? এই যে আইটেম নেম, আইটেম নেম ইকুয়াল টু কন্টেন্ট নেম ইকুয়াল টু প্রোডাক্ট নেম, একই জিনিস, এক একটা নাম, মানে সেম না, মানে ডিফারেন্ট নাম কিন্তু একই জিনিস, ঠিক আছে। একটা ডাক ডাক নাম, একটা কি যেন, এই আর কি, বাপ মার দেয়া নাম, একটা বন্ধু বান্ধবের দেয়া নাম। কিন্তু আইটেম মানে কি? প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট। কন্টেন্ট মানে কি? প্রোডাক্ট, প্রোডাক্ট নেম। এখন দেখো যে মূলত ই কমার্সের আন্ডারেই তো এই আইটেমটাও আছে। এখন এই আইটেম নেম আবার আছে আইটেম অ্যারের আন্ডারে, তাই না? তার মানে দেখো এর কতগুলো মা বাপ ভাজা লাগতেছে ওর বাপের ঠিকানা পাইতে। প্রথমে যদি আমি একে নিতে চাই, তাহলে প্রথমে আমাকে যেতে হবে এ কার আন্ডারে আছে? আইটেমের আন্ডারে আছে। আইটেম আবার কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখে আসেন দেখি, যে সবার কে আছে? ই কমার্সের আন্ডারে, তাহলে প্রথম ই কমার্স লিখি, ডট ই কমার্সের আন্ডারে আছে কি? আইটেম, ডট একদম হুবহু কপি করতে হবে। আইটা যদি বড় হাতের হয় তাও কাজ করবে না, একদম মানে ডাবল ক্লিক করে করে ইয়া করতে হবে। এরপর আমরা নেবো কি? আইটেম নেম, আইটেম নেম, ঠিক আছে স্যার? তাহলে দেখেন আইটেম নেম নিতে হলে প্রথমে আমরা আইটেম নেম নিতে হলে প্রথমে যাইতে হচ্ছে আইটেমের কাছে। আইটেম আবার কার আন্ডার আছে? ই কমার্সের আন্ডার, ঠিক আছে। এখন অ্যারেতে, এটা একটু কম্পিউটার সায়েন্স এর কথা আর কি, আমার বোঝার দরকার নেই। মনে রাখবেন যে অ্যারেতে ডাটাগুলো যখন মেমোরিতে সেভ করে তখন 0 পয়েন্ট থেকে সেভ করে। ডাব্লু সি স্কুলস অ্যারে, অ্যারে ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্ট অ্যারে ভেরিয়েবল। দেখেন, ধরেন একটা অ্যারে যার নাম হলো কার, কারের মধ্যে এইগুলো আছে, ঠিক আছে স্যার? এইটাকে যখন এক্সেস করে তখন হচ্ছে এই দেখেন, মানে জি, মানে প্রথমে কে আছে কারের? সাব, ভলভো, বিএমডাব্লিউ, তাই তো? তো এইটা আসলে অ্যারের ভেরিয়েবলের মধ্যে 0 পজিশনে আছে, A1 পজিশনে আছে, A2 পজিশনে আছে। এই জন্য দেখেন ও যখন ভেরিয়েবল গুলো কল করছে তখন দেখেন 0 পজিশন, 1 পজিশন, ঠিক আছে স্যার? এটা একটু কম্পিউটার সায়েন্সের কথাবার্তা, না জানলেও হবে, বাট আমরা ওইটুকু মনে রাখলে হবে। এই জন্য আমাদের এখানে যেহেতু এই প্রথম এটা 0 আইটেম আছে, আইটেম ডট, এখানে 0 ডট আইটেম, এইটুকু শুধু অ্যাড করে দিচ্ছি। যদি একটাই হয়, যেমন ধরো এই অ্যারের মধ্যে, এই অ্যারের মধ্যে এটা একটা জিনিস, হ্যাঁ, যদি আরো কিছু প্রোডাক্ট থাকতো, মানে এইটা একদম 0 পজিশনে আছে, যদি এখানে আরো প্রোডাক্ট থাকতো তাহলে পরেরটা 1 পজিশনে থাকতো, তারপরেরটা 2 পজিশনে থাকতো। এই ক্ষেত্রে 0 না দিলেও কাজ করে, তারপর আমাদের ওয়েল প্র্যাকটিস 0 দেয়া, এই জন্য আমরা দিলাম আর কি, ঠিক আছে স্যার? তার মানে অ্যারের মধ্যে ভেরিয়েবল গুলো সবসময় এই পজিশন, এই প্রত্যেকটা এই অ্যারেতে প্রত্যেকটা জিনিস 0 পজিশনে আছে ধরে নাও, ঠিক আছে স্যার? এই জন্য আমরা 0 দিই। যদি এই অ্যারের মধ্যে যদি আর একটা প্রোডাক্ট, ধরো এই জিনিসটা যদি আমরা কপি করি, ধরো এই জিনিসটা কপি করে আমরা ধরেন এখানে যদি ধরো এর মধ্যে আরেকটা প্রোডাক্ট এরকম আছে, ঠিক আছে স্যার? তখন এই আইটেমের এইটা হচ্ছে 0 পজিশনে, এইটা হচ্ছে 1 পজিশন, ঠিক আছে স্যার? ধরো আমরা এইটার যদি ইনফরমেশন জানতে চাইতাম, তখন আমরা কি করতে জানেন? ধরেন আমি এইটার প্রাইস বা এসকিউ জানতে চাই, তাহলে এটা কার আন্ডারে আছে? আইটেমের আন্ডারে আছে। আইটেম কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে, হ্যাঁ। এখন এইটা আবার কোন পজিশনে? এইটা প্রথম প্রোডাক্ট, এটা দ্বিতীয় প্রোডাক্ট, তাহলে এটা 1 পজিশনে। তখন আমরা দিতাম ই কমার্স ডট আইটেম ডট 1 ডট ASQ, ঠিক আছে স্যার? ভুলে যান, আমি এটা ফেলে দিলাম। আপাতত এটুকু মনে রাখলেই বেসতে যাওয়া যাবে। ফাইন, DLV প্রোডাক্ট আইটেম নেম বা প্রোডাক্ট নেম, যে যেভাবে মনে রাখেন, মানে নাম দিয়ে রাখেন প্রোডাক্ট নেম, ঠিক আছে স্যার? ফাইন, এবার আমাদের আইডিটাও দিতে হবে, আইডিটাও দিতে হবে, প্রোডাক্টের আইডি, আইটেম আইডি। সেম ভাবে আইটেমটা কার আন্ডার আছে? আইটেমের আন্ডারে আছে। আইটেম আবার কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে আছে। তাহলে ই কমার্স ডট আইটেম
যেহেতু এটা জিরো পজিশন আছে, জিরো ডট আইটেম আইডি। ঠিক আছে স্যার, সেম ভাবে করে ফেলে আসেন। ডেটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট আইটেমস, হুবহু কপি করে দিতে হবে, ডট জিরো ডট জিরো ডট এই আইটেম আইডি আমাদের পাঠাতে হবে। আইটেম আইডি, এস কিউ আইডি সেম জিনিস, দেখেন প্রত্যেকের ভ্যালু সেম আছে, 316, 316, 316। আপনি যে কোনো একটা দিতে পারেন, বাট আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা আইটেম আইডি, এটাই হচ্ছে যে ইয়ার ডেটা লেয়ারের ইয়ার। তো এটা আমরা দিয়ে দিলাম আইটেম আইডি। ঠিক আছে, এটা নাম দিয়ে দিই ডাটা লেয়ার ভেরিয়েবল মানে ডিএলভি প্রোডাক্ট আইডি। ঠিক আছে স্যার, সেম, ফাইন, এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি এটা একটু, এখন দেখেন আমরা যদি এই ভেরিয়েবলের মধ্যে যাই, দেখেন আমাদের এই ইনফরমেশন বেশি কিছু আসেনি, হ্যাঁ, কিন্তু আমরা যে ভেরিয়েবল গুলো বানাইলাম এখানে আসার কথা। তো এটা আমরা একটু প্রিভিউ দিই, মানে একটু পরে টান হবে, এই জন্য এই একটা বকবক করতেছি এত আর। ধরো আমরা এবার অন্য একটা প্রোডাক্টে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কি হলো ভাই, মাইন খাইছে? আচ্ছা, এটা কেটে দেন, মাইন খাইলে কেটে দিতে হবে, সাবমিট দিয়েই দেন। প্রিভিউ, দা আরডি মাস। আচ্ছা, কারেক্ট হলো তাই তো। এখন ধরো আমরা এই প্রোডাক্টটা ভিজিট করি, শেভিং কিট, শেভিং কিট, শেভিং কিটটা যখন আমরা ভিউ আইটেম ইভেন্ট এক্সিকিউট হলো তাই না, তাহলে ভিউ আইটেম ইভেন্টে ট্যাগটা দেখেন ফায়ার হয়েছে, কিন্তু কেন ফায়ার হয়েছে বলুন তো? ওই যে আমরা ভিউ ইয়া করে আসছি তো, ভেরিয়েবলে যাই, এই দেখেন আমাদের ডিএলভি কারেন্সি ইউএসডি নিয়ে আসছে, প্রোডাক্টের আইডি 313 নিয়ে আসছে, প্রোডাক্টের নেম শেভিং কিট নিয়ে আসছে, প্রোডাক্টের প্রাইস 55 নিয়ে আসছে, ভিউ আইটেম। ঠিক আছে স্যার, এটা যদি আমরা আবার একটু ডিটেল লেয়ারে দেখি, দেখেন এই ইনফরমেশন গুলো এখানে আছে, আমরা এখান থেকে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। 313, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো নিয়ে আসছে। এই তথ্যপত্র গুলো আমরা এখন কনফিগার করলাম, এখন আমরা ট্যাগের সাথে দিয়ে দেব, যাতে ভিউ গার্ডের ইয়ার সাথে ট্যাগটা এক্সিকিউট হবে এবং এর সাথে সাথে ফেসবুকের কাছেও পৌঁছে দেয়। এই যে এখানে এখন আমরা এটা দিয়ে দিব, কোথায় দিব? এই অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে আমরা এই 4-5টা জিনিস পৌঁছে দেবো। কি কি জিনিস পৌঁছে দিব? এই শীটের মধ্যে পাবেন। আমাদের পাঠাতে হবে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ, যে কোনো ইসের ক্ষেত্রে, ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ। এটা ধরো আমরা প্রোডাক্টেরটা, আমরা প্রোডাক্টের ওই ইয়াই নাম লিখে দিব, আপনি একদম হুবহু কপি করবেন। এটা যদি ইয়া হয়, মানে বড় হাতের হলেও খেলা হবে না, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। পরে হচ্ছে আমাদের কি কি পাঠাতে হয়, ইসের সাথে কন্টেন্ট টাইপ গেল, কন্টেন্ট আইডিস যাবে, কন্টেন্ট আইডিস লিখে ফেললাম। তারপরে আমাদের কি কি যাবে, কন্টেন্ট নেমটা পাঠাতে হবে ভিউ কন্টেন্ট ইভেন্টের সাথে, এটা করে দিলাম। দেন হচ্ছে আমাদের কি যাবে, ভ্যালু যাবে, ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি কি যাবে, কারেন্সি যাবে, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো কোথায় পাবো? ওই যে কন্টেন্ট আইডি আমরা তৈরি করলাম, এই প্লাসে ক্লিক করেন, কন্টেন্ট আইডি মানে প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্টের আইডি। এরপর আছে কন্টেন্ট নেম মানে প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম যে ভেরিয়েবলটা তৈরি করলাম। ভ্যালু মানে কি, প্রোডাক্ট প্রাইস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে তোমার প্রোডাক্ট প্রাইস, আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্সি মানে কি, এই যে আমরা কারেন্সি তৈরি করলাম, হয়ে গেল। এই জিনিসটা আমাদের পাঠাই দিলে কাজ শেষ। ঠিক আছে স্যার, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বলি, ওই যে গতকাল শিখেছিলাম ডিডুপ্লিকেশন করার জন্য আমাদের ইভেন্ট আইডিটা দিয়ে দিতে হবে, তো মরে যে আমরা ইভেন্ট আইডিটাও এখানে দিয়ে রাখি। ঠিক আছে স্যার,
এটাও প্লাসে ক্লিক করেন, ইভেন্ট আইডিটা দিয়ে রাখি। হ্যাঁ, এটা কিন্তু ব্রাউজার সাইড থেকে পাঠাচ্ছি, এখনো সার্ভার সাইডে এর জন্য কাজ করিনি, জাস্ট দিয়ে রাখলাম। আচ্ছা, গেল। এখন কোন ভদ্রলোক যদি এটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, খুব খেয়াল করে দেখেন, অ্যাড টু কার্ট বাটনে যদি কেউ ক্লিক করে সেটা কিন্তু অ্যাড টু কার্ট হয়ে গেল, কিন্তু ওই প্রোডাক্টটা তো ওই প্রোডাক্টটাই তো অ্যাড টু কার্ট হলো, তাই না? এবং এট এ টাইমে আপনি কি দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবেন? পারবেন না কিন্তু। আপনাকে দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে হলে আবার আর একটা প্রোডাক্ট পেজে যেতে হবে, দেন আপনাকে অ্যাড টু কার্ট করতে হবে, ঠিক না? তার মানে প্র্যাকটিক্যাল কেজে আপনি একসাথে দুটো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারেন না, ঠিক কিনা? তার মানে অ্যাড টু কার্ট সবসময় কি সিঙ্গেল প্রোডাক্টই করতে হবে, এবং এট এ টাইমে কিন্তু আপনি 4-5টা প্রোডাক্ট পেজও ভিউ করতে পারেন না। আপনাকে প্রোডাক্ট পেজ ভিউ করতে হলে আলাদা আলাদা করে, মানে ধরো আপনাকে যদি ভিউ কন্টেন্ট করতে হয়, ধরেন আপনি এই জায়গা আছে, ধরেন এট এ টাইম আপনি ধরেন এটা করবো, এই যে করলেন একটা, একবারে ধরো যদি আরেকটা করতে চান তখন আবার আরেকটাই যেতে হবে, তাই না? এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাড টু কার্ট করতে হলেও আপনি একটা প্রোডাক্টের বেশি এট এ টাইমে একটার বেশি করতে পারেন না, অ্যাড টু কার্ট, আবার ধরো আমি এটাও অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট, এরকম না? ফাইন, কেটে দিই, এটা কেটে দিই। আচ্ছা, তাহলে অ্যাড টু কার্ট আমি আসলে যাকে করছি, ধরো অ্যাড টু কার্ট আমি যাকে করছি, ওই যে প্রোডাক্টটা আমি প্রোডাক্ট চুজ করছি একই সাথে কিন্তু অ্যাড টু কার্ট করছি, তারপরে ওই প্রোডাক্টটাই করতেছি। তাহলে ওই প্রোডাক্টের কিন্তু ডেটা লেয়ারে কোনো চেঞ্জ হচ্ছে না, ওই প্রোডাক্টের নাম আসবে, প্রোডাক্টের প্রাইস আসবে, এর বেশি কিন্তু হবে না। আসেন আমরা দেখি, এর বেশি কিন্তু হবে না। দেখেন আমরা যখন অ্যাড টু কার্টে ক্লিক করি, ওই প্রোডাক্টটাই কিন্তু, ওই প্রোডাক্টের আইডি, ওই প্রোডাক্টের নাম, ওই প্রোডাক্টের প্রাইস সেম কিন্তু, তাই না? আমরা কিন্তু অতিরিক্ত মানে অ্যাড টু কার্ট করা মানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ডেটা লেয়ারের স্কিমাটা মানে ডেটা ফরম্যাটটা সেম থাকতেছে। কেন? কারণ ওই প্রোডাক্টটাই তো আমরা যে প্রোডাক্টটা প্রোডাক্ট পেজ ভিউ করতেছি, ওই প্রোডাক্টটাই অ্যাড টু কার্ট করতেছি। তাহলে প্রোডাক্টের ইনফরমেশনে তো কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য ডেটা লেয়ারেও কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি? আসেন আমরা এখন বাদ বাকি যা করলাম, আমাদের ওই নতুন করে আর কোনো কিছুই কনফিগার করা লাগতেছে না, এই ট্যাগের মধ্যে যা যা পাঠাইছি অ্যাড টু কার্ট করলো ওইটাই আমরা পাঠাবো। শুধু ফেসবুককে ইনফরমেশন দিচ্ছি, ভাই এই যে অ্যাড টু কার্ট করছে এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট ভিউ কাট করছে, সরি প্রোডাক্ট পেজ ভিউ করছে, তার মানে ওই প্রোডাক্ট পেজ ভিউ করা মানে একটা অ্যাকশন, ওই অ্যাকশনের সাথে এই ইনফরমেশন গুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। ওই প্রোডাক্টটা আবার ধরো অ্যাড টু কার্ট করলো, তাহলে ওই প্রোডাক্টের মানে ইনফরমেশন তো চেঞ্জ হয় না, তাই না? প্র্যাকটিক্যাল কেসে তাহলে ওই ইনফরমেশন গুলো আবার পাঠিয়ে দিব। তাহলে এইটা জাস্ট আমরা কপি করে শুধুমাত্র আমাদের ট্রিগারটা চেঞ্জ করলে হয়ে গেল। এখানে জাস্ট তিন গুল্লুতে ক্লিক করবেন, করার পরে কপি করে ফেলবেন। কপি করার পরে এর নামটা শুধুমাত্র আমরা দিয়ে দিব, এইটার নাম দিয়ে দিব হচ্ছে আমরা অ্যাড টু কার্ট ট্যাগ, আর বাদ বাকি ইনফরমেশন সেম থাকবে অ্যাড টু কার্ট। এখানে পিক্সেল আইডি সেম থাকবে, এখানে ভিউ কন্টেন্টটা হয়ে যাবে তখন অ্যাড টু কার্ট। এখানে অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে আমরা যে ইনফরমেশন গুলো পাঠাইছি সেম ইনফরমেশন, কারণ হচ্ছে যে অ্যাড টু কার্টের ক্ষেত্রেও আমরা এই ইনফরমেশন গুলোই, ভিউ আইটেম, এই যে অ্যাড টু কার্টের জন্য আমরা সেম ইনফরমেশন গুলোই পাঠাই। তোমার এটা কপি করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার? এখানে ট্রিগারটা চেঞ্জ করে দিতে হবে। ট্রিগারটা চেঞ্জ হয়ে কি হবে, কখন এটা হবে, এটা আমরা কেটে দিই, নতুন প্লাসে ক্লিক করি। ট্রিগার কি কন্ডিশন, কখন অ্যাড টু কার্ট হয়? যখন কেউ অ্যাড টু কার্টে ক্লিক করে, আর অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট ইভেন্ট এক্সিকিউট হয়। তাহলে এই ইভেন্ট একদম হুবহু এইভাবেই কপি করতে হবে। কপি, আমরা প্লাস একটা নিই, যেহেতু আমরা ইভেন্ট ধরে করছি এই জন্য এর নাম হচ্ছে কাস্টম ইভেন্ট। অ্যাড টু কার্টটা কপি করে দাও, নাম দিয়ে দাও এফবি, জাস্ট ইয়া দিলেই হয়, অ্যাড টু কার্ট ইভেন্ট দিলেই হবে, অ্যাড টু কার্ট ট্রিগার। তাহলে এই ট্রিগার আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করতে হবে, অ্যাড টু কার্ট ট্রিগার, ঠিক আছে স্যার? সেভ হয়ে গেল, ঠিক আছে স্যার? এই সব জিনিস সেম, সেম, কাজ শেষ, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন কেউ যদি চেক আউট করে তাহলে কি হয় দেখেন। আমরা একটু চেক আউটে চলে যাই, ভিউ কার্ড, ভিউ কার্ডটা ধরে না পাঠালেও হয়। ওই তিনটা ইভেন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে পেজ ভিউ তো যাবেই, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট আর পারচেজ, এই তিনটা ইভেন্ট ই কমার্সের জন্য মাস্ট করতে হবে। আচ্ছা, আমরা একটু প্রসিড চেক আউটে যাই, প্রসিড চেক আউট। আচ্ছা, এখন খুব খেয়াল করে দেখেন
যে চেক আউট কিন্তু বস আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ এট এ টাইমে আপনি একবারই করতে পারেন, অ্যাড টু কার্ট এট এ টাইমে আপনি একবারই করতে পারেন, কিন্তু চেক আউট কিন্তু আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে করতে পারেন। দেখেন এখানে সেভিং কিট আমি 2বার কিনছি, কোকো বডি অয়েল একটা কিনছি, ডেলি ময়েশ্চারাইজার একটা কিনছি। তার মানে চেক আউট, এবং আমরা যদি এখন প্লেস অর্ডার করলে পার্সেজ হয়ে যাবে, তার মানে চেক আউট এবং পার্সেজ আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট করি না। কেউ এসে 5টা প্রোডাক্ট কিনতে পারে, কেউ 10টা প্রোডাক্ট কিনতে পারে, কেউ 3টা প্রোডাক্ট কিনতে পারে, কেউ একটাও কিনতে পারে, তাই না? তার মানে চেক আউট পেজে অনেকগুলো প্রোডাক্ট মানুষ কিনতে পারে। এই ডেটা লেয়ারটা যদি আমরা এখন দেখি, দেখেন এই ডেটা লেয়ারে দেখেন আইটেম এর মধ্যে এটা হচ্ছে প্রথম প্রোডাক্টের ইনফরমেশন, এটা দ্বিতীয় প্রোডাক্টের ইনফরমেশন, এটা তৃতীয় প্রোডাক্ট ইনফরমেশন। যদি আমরা এর পয়েন্ট অফ ভিউ থেকে, এটা 0 পজিশনে আছে, এটা 1 পজিশনে আছে, এটা 2 পজিশনে আছে, কোনো সমস্যা নেই। এখন পয়েন্ট হলো ফেসবুক আমাদের বলছে কি, তোমাকে ভ্যালু পাঠাতে হবে, কারেন্সি পাঠাতে হবে। তো ভ্যালু আর কারেন্সি দেখেন আমরা তো আগেই তৈরি করে ফেলছি, ভ্যালু আর কারেন্সি দেখেন আমরা আগেই তৈরি করে ফেলছি। এই জন্য চেক আউট পেজে গেলে, চেক আউট পেজে যদি আমরা ভেরিয়েবলে যাই, দেখেন ও ভ্যালু কারেন্সি এবং ইয়া কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, বিগিন চেক আউটে যে ভ্যালু, ভ্যালু কই ভাই, প্রোডাক্ট প্রাইস 215 টাকা, আর আমরা মাল কিনছি, তাই না? 215 টাকার না, 215 টাকার এই বিকাশ চার্জ সহ এত, মানে 215 টাকার মাল। এই তথ্য কিন্তু চলে আসছে, এইটা চলে আসছে আর কি। হ্যাঁ, তার মানে আমাদের এখন নিতে হবে, ধর প্রোডাক্ট আইডি প্রথমটা আসছে, দেখেন ওই 0 পজিশনেরটা আসছে 313, যেহেতু ওই 0 পজিশনে আছে, আমরা যে 0 দিয়ে নিয়েছিলাম, হয়ে গেল ভাই। এই দেখেন এই 313 0 পজিশনেরটা আসছে আর কি। তাহলে বাকি আমাদের তো ফেসবুকের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম আইডি, কিন্তু ওখানে গেছে একটা, প্রত্যেকটা প্রোডাক্টের নাম, প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমাদের পাঠাতে হবে। ঠিক আছে স্যার? এই জন্য এইটা আমরা হচ্ছে তখন আর ওই কাজ করলে হয় না। এখন আমাদের কি করতে হয়, আমাদের যেটা করতে হয় সেটা হলো যে, আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, যেটা আমরা না জানলে না বুঝলেও ভেস্তে পারবো, জাস্ট কপি পেস্ট করবো। জাভাস্ক্রিপ্টটা কোড লিখবো যে ভাই তুই এই অ্যারের মধ্যে ঢুকবি, প্রত্যেকটার আইটেম আইডি নিয়ে নিবি, তুই এই অ্যারের মধ্যে ঢুকবি, প্রত্যেকটার আইটেম নিয়ে নিবি। ঠিক আছে স্যার? ওইটার জন্য আমাদের দেখেন একটা, আমাদের একটা, এই যে এই কোডটুকু আমাদের একটু কষ্ট করে লিখিতে হবে আর, ঠিক আছে স্যার? তাহলে প্রথমেই দেখেন ই কমার্স ডট প্রোডাক্ট ভ্যালু, এটা তো আমরা পাইছি, অর্ডার আইডি এটা আমরা পাইছি। প্রথম আমাদের কাজ হবে ই কমার্স ডট আইটেমস। কেন আমরা এটা নিচ্ছি দেখেন, এতটুকু একটু বুঝি অন্তত, যে ই কমার্স ডট আইটেমের মধ্যে আসলে এই জিনিসগুলো আছে। এবার প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করব যা যা হচ্ছে ই কমার্স ডট আইটেম দিয়ে, তাহলে ওই ভেরিয়েবলটার মধ্যে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবো। এবার একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে বলবো যে ভাই ওই ভেরিয়েবলের মধ্যে যা যা পাইছি ওখান থেকে শুধু আইটেম আইডি আর আইটেম ইয়াটা নিয়ে। ঠিক আছে স্যার? এই জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, ডেটা লেয়ার ভেরিয়েবল। আবার ভেরিয়েবল সেকশনে যাই, আবার ভেরিয়েবল সেকশনে যাই, ডেটা লেয়ার ভেরিয়েবল। আজকে শেষ করতে পারবো না যা মনে হচ্ছে। আচ্ছা, কি দেবো, ই কমার্স ডট আইটেম। আপনি এখান থেকেও কপি করতে, কপি পেস্ট করতে পারো, ওইভাবে তো দেখালাম, এখান থেকে কপি পেস্ট করাও, মানে এর পরবর্তীতে ডকুমেন্ট দেখে কপি পেস্ট করে কাজ সেরে ফেলবে না। ই কমার্স ডট আইটেম এর একটা নাম দিয়ে দেন, এই নামটাও এখান থেকে আপনি কপি পেস্ট করেন। কেন কপি পেস্ট করবেন সেটা আমি বলতেছি আর, এখান থেকে এই কপি পেস্ট করে দেন। ঠিক আছে স্যার? ডিএলভি পারচেস প্রোডাক্টস, বা পারচেস প্রোডাক্ট লিখলেন, যে প্রোডাক্ট গুলো সে কিনেছে, তার মানে এর এর মধ্যেই তো আছে, পারচেস প্রোডাক্ট গুলো তো এর এর মধ্যে আছে, বা চেক আউট প্রোডাক্ট গুলো এর এর মধ্যে আছে, এই জন্য নাম দিলাম আর কি। ঠিক আছে স্যার? এবার আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, যে কোডটা দেখেন এইটা আমি একটু, এই ভেরিয়েবলের যে নাম দিলাম ই কমার্স ডট আইটেমস, এই ভেরিয়েবলের যে নাম দিলাম ডেটা লেয়ার ভেরিয়েবল, সেটা হলো ডিএলভি এফবি পারচেস প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট গুলো আমি কিনেছি, কোন প্রোডাক্ট গুলো কিনতেছি বা চেক আউট করতেছি, এই প্রোডাক্ট গুলো। এটা কোথায় আছে, ই কমার্স ডট আইটেম এর মধ্যে আছে, যে কারণে এটা নাম দিলাম। এখন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রত্যেক জায়গা থেকে আইটেম নেমটা নিয়ে নেব একসাথে। সেটা
করার জন্য এখন আমাদের দেখেন যে এটা আমি একটু গ্রিন কালার করে রাখছি, এইখানে দেখেন আবার গ্রিন কালার করে রাখছি। তার মানে হলো ঠিক এই ই কমার্স ডট আইটেম এই ভেরিয়েবলটা যখন বানাবেন, এই ভেরিয়েবলের নাম যা দিবেন হুবহু সেম নামটা এই কোডের মধ্যে দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ প্র্যাকটিস করার সময় ভুল করে, এটা নাম দেয় ওর মতো করে, এরপরে কপি পেস্ট করে, এইটারে কপি পেস্ট করে, তখন এই নাম মেলে না, তখন আসে না। এই জন্য একটু গ্রিন করে দেয়া যে ভাই তুমি এইটার যে নাম দিচ্ছ সেম হুবহু নামটা কপি করে এইটুকুর মধ্যে দেয়া আছে, আপনি যদি ডিফারেন্ট নাম দেন তাহলে কপি করে এখানে বসাই দিলে হয়। ঠিক আছে স্যার? এবার আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করি, কারণ এই কোডটুকুকে লেখা কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা। এই কোডটুকু আমি কপি করি, এটা দিয়ে আমরা নিব কি? আইটেম আইডি নিব। এটা দিয়ে আমরা নিব হচ্ছে আইটেম আইডি। তাহলে এইটা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আইডিটা আমরা নিলাম, কারণ এটা ফেসবুককে পাঠাতে হবে। কপি করো, কপি করে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। এই ভেরিয়েবলটা কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল না, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এই জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব, এখানে এই জিনিসটা কপি পেস্ট করে দিব। এইবার আপনি নামটা নামটা আপনি আপনার মতো দিতে পারেন, তারপরে আমি বলবো যে আপনি কপি পেস্টই করেন। এই যে কপি পেস্ট করে দিয়ে দিন, কাহিনী শেষ। এই, ঠিক আছে স্যার? সেম ভাবে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, প্রোডাক্টের নাম নিতে হবে। এটা আমরা প্রোডাক্টের আইডিয়া না, প্রোডাক্টের নাম নিতে হবে। এই দেখেন এই যে শুধুমাত্র সেম কোড, শুধুমাত্র এই জায়গাটা নামটা আইটেম, এই জায়গায় আইটেম নেমটা। ঠিক আছে স্যার? আর এই জিনিসটা সেম, এই জিনিসটা এখানে এই প্রোডাক্টের যে নাম দিবেন সেম নামটা এই ইসের মধ্যে যাবে। ঠিক আছে স্যার? এটা আবার আমরা একটু কপি করি, কপি করলাম। আরেকটা আমরা ভেরিয়েবল তৈরি করি। এই ভেরিয়েবলটা কি ডেটা লেয়ার ভেরিয়েবল না, যেহেতু জাভাস্ক্রিপ্ট দিতে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। সুন্দর, এটা একটা নাম, এটাও ভাই কপি করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম, ঠিক আছে স্যার? হয়ে গেল। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই বা প্রিভিউ দিই, মানসিক ভাবে প্রস্তুতি রাখেন, আমরা কালকেও ক্লাস নিবো আর কি। হ্যাঁ, এই জিনিসটা একবারে শেষ করে দিলে যেটা হবে, তাহলে আপনারা ওভারঅল এই যে দেখলাম যে গ্রুপে ভাই পার্সেজ আসতেছে না, হ্যান আসতেছে না, ত্যান আসতেছে, এই জিনিসগুলো থাকবে না। সাবমিট দেন আগে, এই জিনিসগুলো থাকবে না। এরপরে প্রয়োজন আমরা এক সপ্তাহ ছুটি দিলাম, আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করলেন, এরপরে কিন্তু আমাদের আর কোনো ইয়া নেই। এরপরে আমাদের ফানেল ক্রিয়েশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ক্রিয়েশন, অপটিমাইজেশন, রিপোর্টিং, এই জিনিসগুলোতে চলে যাব। এইটুকু পর্যন্তই টেকনিক্যাল পার্ট। আমরা এক সপ্তাহ ছুটি দিলাম মাঝখানে, কালকে ক্লাসটাও করেন। ঠিক আছে স্যার? এই আর কি, তাহলে ধারাবাহিকতা থাকবে আর কি, বা আপনাদের বুঝতেও সুবিধা হবে, ফুল ইকোসিস্টেমটা মাথায় ঢুকে যাবে এই আর কি। আচ্ছা, এখন ধরো এটারে কপি করো, দেন এখানে ছেড়ে দাও। আচ্ছা, এখন আমরা ধরো, এখন আমরা এখানে আসলাম, বেস কোড ইয়া হলো, এখনো ভিউ কন্টেন্ট এড টু কার্ট এক্সিকিউট হয়নি বা চেক আউটও হয়নি, কারণ আমরা চেক আউট করেও নি, আমরা চেক আউট একটু পরেই করবো। আমরা ধরো এই প্রোডাক্টটা চেক আউট করি, এড টু কার্ট করলাম, দেন হচ্ছে আবার আমরা এই প্রোডাক্টে আসলাম, এই প্রোডাক্টটা কিনে ফেলি, রোজ অয়েলটা। তাহলে আমরা দুইটা প্রোডাক্ট কিনলাম, তাহলে আমাদের আইটেম আইডি কয়টা যাবে? দুইটা যাবে। চেক আউট পেজে দুইটা আইটেম প্রোডাক্টের নাম যাবে, দুইটা হলে পাঁচটাও যাবে, সমস্যা নেই। আমরা ধরো আরেকটা প্রোডাক্ট কিনে ফেলি, ধরো আমরা এই প্রোডাক্টটা কিনবো তিনটা, ধরো আমরা আরেকটা প্রোডাক্ট কিনে ফেলি, এই মালটাও কিনে ফেলি, রেখে লাভ কি? ঠিক আছে, অ্যাড টু কার্ট, দেন হলে বাবা প্রোডাক্টটা আরো আগে ইয়া করা আছে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা ভিউ কাট করি, দেন আমরা হচ্ছে কোন কোন প্রোডাক্ট দুইবার কিনা হয়েছে, দরকার নাই। আচ্ছা দুইবার হয়েছে, থাক, প্রসিড চেক আউট করো। এই যে আমরা চেক আউট পেজে আসলাম না, তার মানে এতগুলো প্রোডাক্ট আমরা চেক আউট করছি। এখন যদি আমরা এখান থেকে ভেরিয়েবল সেকশনে যাই, বিগিন চেক আউট ইয়াটাতে ক্লিক করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এই চার পাঁচটা প্রোডাক্টের আইটেম আইডি চলে আসছে, প্রোডাক্ট আইডি, এই প্রত্যেকটা প্রোডাক্টের নামও চলে আসছে। এইটা এখন আমাদের পাঠাতে হবে। ঠিক আছে স্যার? এই যে ডিএলভি পারচেস প্রোডাক্ট, দেখেন ওই অ্যারেটা টোটাল নিয়ে চলে আসছে। ঠিক আছে স্যার? এই ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমরা সেম ভাবে
সেম ভাবে আমরা ট্যাগে যাই, সেম ভাবে আমরা ধরো ট্যাগে যাই, সরি ট্যাগে দিয়ে আমরা নতুন ট্যাগ ক্রিয়েট না করি, এটাই কপি পেস্ট করে তাহলে ভালো হবে। ধরো আমরা ভিউ গাইড এড টু কাট করলাম না, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে করছি। আমরা এই প্রোডাক্টে আসলাম, মানে আমরা নতুন করে ট্যাগ ক্রিয়েট করতে পারি কিন্তু করতেছি না, বারবার লেখা লাগে না এগুলো। তো আমরা এটারে কি করলে কপি করি, ঠিক আছে এটারে কপি করি, এই কপি করলাম। এইটার নাম এখন আমরা দিব চেক আউট ট্যাগ, চেক আউট ট্যাগ, ঠিক আছে। পিক্সেল আইডি সেম থাকবে, এটা নাম চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে ইনিশিয়েট চেক আউট, ঠিক আছে। অবজেক্ট প্রপার্টিতে যে আমরা যে দেখি কন্টেন্ট টাইপ থাকবে, কন্টেন্ট আইডিও থাকবে, কন্টেন্ট নেমও থাকবে, প্রোডাক্টের ভ্যালু থাকবে, কারেন্সিও থাকবে, কিন্তু এইটা ঠিক আছে, কিন্তু এই আইডি কিন্তু এখন এই আইডি দিলে হচ্ছে না, এটা সিঙ্গেল প্রোডাক্টের আইডি ছিল, সো এটা আমরা ডিলিট করে দিলাম। এই প্রোডাক্টের নাম, এটা তো সিঙ্গেল প্রোডাক্টের নাম ছিল, ডিলিট করে দিলাম। প্রোডাক্টের প্রাইস আমাদের ঠিক আছে, কারণ ওই প্রোডাক্ট আমরা তো ভ্যালু হিসেবে নিচ্ছি। কিভাবে নিচ্ছি, আমরা যদি এখানে যাই, আমরা হচ্ছে ই কমার্স ডট ভ্যালু নিয়েছিলাম না, তার মানে 325 টাকায় আসবে, 375 টাকা। তার মানে এটাও ঠিক আছে, আমাদের শুধু এই দুইটা অ্যাড করে দিলে কাহিনী শেষ। কিভাবে অ্যাড করব, এই যে দুইটা বানাইলাম, কন্টেন্ট আইডি, এই যে কাস্টমার ভেরিয়েবল চেক আউটের ক্ষেত্রে, আর এইটা হলো প্রোডাক্টের নাম। আর বাদ বাকি মনে হয় জিনিসপত্রগুলো সব ঠিক আছে, কারণ কারেন্সিও পাঠাতে হয়, এগুলো পাঠাতে, আর কি কিছু পাঠাতে হয় দেখে চেক আউট এসে আর কি কি পাঠাতে হয় আমরা এখান থেকে ডকুমেন্ট থেকে দেখবেন। কন্টেন্ট টাইপ পাঠাই, কন্টেন্ট নেম পাঠাই, কন্টেন্ট আইডি পাঠাই, ভ্যালু পাঠাই, কারেন্সি পাঠাই। ইভেন্ট আইডি আমরা পাঠাইছি কারণ হচ্ছে যে পরবর্তীতে ডুপ্লিকেশন করতে হবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। তো ওইটা তো আমাদের এই ট্যাগের সাথে বাই ডিফল্টে যে মোরে যে সেট করে দিছে ওইটাই কপি করছে, ঠিক আছে। এখানে চেক আউটটা ট্রিগারটা চেঞ্জ হয়ে যাবে কখন, যখন চেক আউট হয়। কখন চেক আউট হয়, যখন চেক আউটে ক্লিক করে বা চেক আউট ইভেন্টটা এক্সিকিউট হয়, তাহলে এই চেক আউট একদম হুবহু এটা কপি করতে হবে। কপি করে দেন এইটার এটাকে উপর ক্লিক করো, এটা ডিলিট করে দাও, নতুন করে আমাদের একটা ইয়া নিতে হবে, কাস্টম ইভেন্ট, এখানে একদম হুবহু এই নামে দিতে হবে। সি বড় হাতের হলো কাজ করো, মাঝখানে হাইফেন না থাকলেও কাজ করবে না, কারণ ডেটা লেয়ারে আপনি যেভাবে পাচ্ছেন ঠিক সেভাবে দিতে হবে, নাহলে তো এক্সিকিউট হবে না। এটা ধরো চেক আউট ফিগার, ঠিক আছে স্যার, হয়ে গেল। এটা আমরা সেভ দিয়ে দিই, ফাইন, হয়ে গেল আমাদের কাজ। এইবার ধরো আমি পারচেস করব, তাহলে আমি যদি পারচেস করি, চেক আউট আসলে যেগুলো করলাম সেইগুলোই কিন্তু আসলে আমি পারচেস করি। অথবা আপনি বাদও দিয়ে দিতে পারেন এখান থেকে একটা প্রোডাক্ট, বাট এখানে বাদ দেওয়ার সিস্টেম নাই, তো ধরো আমরা এটাই পারচেস করবো, আপনি বাদও দেবেন, যাই করেন সমস্যা নেই। 01719091479, ধরো এটা আমরা কপি পেস্ট করলাম, পারচেস করলাম, ঠিক আছে স্যার। এই যে পারচেস করলাম, যেগুলো আসলে চেক আউট করলাম সেইগুলোই কিন্তু আমরা পারচেস করলাম, এবং পারচেজ এবং চেক আউটের সময় আমরা অনেকগুলো প্রোডাক্ট করতে পারি, আর ভিউ আইটেম ইসের ক্ষেত্রে আমরা পারি না একটা জিনিস, ঠিক আছে স্যার। তাহলে আপনি দেখেন যে এই পার্সের যে ইভেন্টটা, এর ডেটা লেয়ারও দেখেন সেম, চেক আউটের ডেটা লেয়ারও যা, পার্সেজের ডেটা লেয়ারও, চেক আউটের ডেটা লেয়ারও যা, কারণ যে প্রোডাক্ট গুলো চেক আউট ওইগুলোই তো পারচেস করতেছে, তার মানে ডেটা ফরম্যাট সেম এবং একই। এখন পার্সেজ ইভেন্টও আমাদের ওই জিনিসগুলোই পাঠানো। কি কি লাগে, পার্সেজ ইভেন্টে আমাদের মনে হয় এক দুইটা জিনিস নতুন পাঠানো লাগবে। কি কি, ট্রানজাকশন আইডি মাইডি মানে নতুন লাগে, পাঠানো লাগে পার্সেজ ইভেন্টের ক্ষেত্রে। পার্সেজ ইভেন্টে ইনিশিয়েট চেক আউট, এইটা মনে হয় পার্সেজ ইভেন্টের ক্ষেত্রে আমাদের এই অর্ডার আইডিটা পাঠাতে হয় অতিরিক্ত। আমরা ইভেন্ট আইডি পাঠাই, কারেন্সি পাঠাই, ভ্যালু পাঠাই, কন্টেন্ট পাঠাই, কন্টেন্ট নেম পাঠাই, টাইপ সব কিছু, শুধুমাত্র অর্ডার আইডিটা আমাদের নতুন করে পাঠায়। অর্ডার আইডি বা ট্রানজেকশন আইডি সেম জিনিস। এই দেখেন ট্রানজেকশন আইডি, এটাই হচ্ছে অর্ডার আইডি, কত 1277 না, এটাই হচ্ছে অর্ডার আইডি, এই যে অর্ডার 1277, ঠিক আছে। এই জিনিসটা আমাদের পাঠাতে হয়। এটা তাহলে আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি, শুধু এই ভেরিয়েবলটা এখানে আমাদের অতিরিক্ত পাঠাতে, আর বাদ বাকি সেম। আমরা আসলে একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি, নতুন একটা ভেরিয়েবল তৈরি করি, ভেরিয়েবলটা অবশ্যই ডেটা লেয়ার ভেরিয়েবল। কিভাবে পাবো, ট্রানজেকশন আইডি কার আন্ডারে আছে, মায়েরে ভজ, ই কমার্স এর আন্ডারে আছে, তাহলে ই কমার্স ডট
ট্রানজেকশন আইডি, এটা জাস্ট আমরা দিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল অর্ডার আইডি, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, ফাইন। এখন যদি আমরা একটা নতুন আর একটা ট্যাগ বানাবো, এখন ট্যাগ বানানো আমাদের নতুন করে বানাতে হলে আবার ওই ইনফরমেশন গুলো প্রত্যেকটা নতুন করে দিতে হবে, কোনো দরকার নেই, জাস্ট আমরা চেক আউটটা কপি করে ফেললেই হয়ে গেল। চেক আউটটা জাস্ট কপি করো, উপরে ক্লিক করে কপি মারো, এইটা সব ফেলে দাও, এইটার নাম এখন হয়ে যাবে পারচেজ ট্যাগ। ঠিক আছে স্যার, এইটাও এখন পিক্সেল আইডি সেম, একই পিক্সেলের কাছে পাঠাবো, এইটা শুধু হয়ে যাবে তখন পারচেজ। এখানে অবজেক্ট প্রপার্টিজ এর মধ্যে আমাদের সব ভ্যালু সেম থাকবে, একটা ভ্যালু নতুন অ্যাড হবে, সেটার নাম কি? কারণ এই জিনিসগুলোই তো আমরা পাঠাবো আবার, তাই না? এই জন্য সব সেম থাকবে, নতুন একটা জিনিস পাঠাবো অর্ডার আইডি। এই এই অর্ডার আইডি কিন্তু হুবহু বস এইভাবে, এই জন্য কপি আর পেস্ট করবেন। অর্ডার আইডি নতুন কি ভেরিয়েবল বানালাম, এই যে অর্ডার আইডি। ঠিক আছে স্যার, এই ট্রিগারটা চেঞ্জ হবে কখন পারচেজ হয়। ট্রিগার মানে কি? কন্ডিশন। ট্যাগ মানে কি? কি ট্র্যাক করব? পারচেজ ট্যাগ করব। কখন? যখন কেউ পারচেজ করবে। আর কখন পারচেজ করবে? তখনই পারচেজ হবে যখন এই পারচেজ ইভেন্ট এক্সিকিউট হবে। মারো কপি, ফেলে দেন, আবার প্লাসে ক্লিক করেন, কাস্টম ইভেন্ট, এই হুবহু এরকম কপি করো, দেন লিখে দেন পারচেজ ট্রিগার। ঠিক আছে স্যার, হয়ে গেল। এখন আমরা ফাইনাল একটা সাবমিট দিয়ে দিই, ফাইনাল সাবমিট দিয়ে দিই। হ্যাঁ, আমরা এতক্ষণ যা করলাম সব কোথা থেকে করলাম? ব্রাউজার থেকে করলাম, ব্রাউজার সাইট থেকে করলাম আর কি। আমরা যা কিছু করলাম সব ব্রাউজার সাইডে করলাম। আমরা যা কিছু করলাম সব ব্রাউজার সাইট থেকে করলাম। তার মানে এদিকে ইভেন্ট কারেক্ট সাইডে আমি দিলাম আর কি। আচ্ছা, যা কিছু করলাম কি, এই যে ইয়ার আসলো, যা কিছু করলাম সব এখান থেকে করলাম। এখন আমরা দেখি যে, ক্লিয়ার করো, এখন আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস আসে কিনা এখানে, যা যা করলাম, মানে ব্রাউজার সাইড থেকে। সার্ভার সাইড থেকে শুধু আমরা একটা ইভেন্ট করেছি, পেজ ভিউ। আর এখন পর্যন্ত আমি যা করলাম ব্রাউজার সাইড থেকে করলাম। ঠিক আছে স্যার, যদি আমরা এই চিত্রটা দেখি, যদি আমরা এই চিত্রটা দেখি, এখন পর্যন্ত আমরা যা করলাম সব ব্রাউজার সাইট থেকে করলাম। তার মানে সামওয়ান ভিজিট করবে, ভিজিট করার পরে ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। আর সার্ভার সাইড আমরা গত ক্লাসে শুধু পেজ ভিউ ইভেন্টটা পাঠাইছিলাম। তার মানে এখন পর্যন্ত যা করলাম সব ব্রাউজার সাইড থেকে যাবে, আর সার্ভার সাইড থেকে শুধুমাত্র পেজ ভিউটা যাবে। আর আর বাকিগুলো কিন্তু এখনো কনফিগার করিনি। ঠিক আছে স্যার, এখন আমরা একটু চেক করে দেখব আমরা যে জিনিসগুলো করতেছি এখানে যাচ্ছে কিনা। ঠিক আছে, পেজ ভিউটা গেল। এবার আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি, ধরো অ্যাড টু কার্ট করি এই প্রোডাক্টটা, দেন আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা জিনিসগুলো দেখতে পারবো। দেখেন আমরা যখন এখানে করছি, দেখেন ভিউ আইটেম হয়েছে, ওই যে ওই ইয়াটা ভিউ কন্টেন্টও হয়েছে। ভিউ কন্টেন্টের সাথে দেখেন ওই প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, কারেন্সি, ভ্যালু সবই যাচ্ছে। ঠিক আছে স্যার, এটা কিন্তু বাস আমাদের এখন এখানেও যাওয়ার কথা, ইভেন্ট ম্যানেজারও যাচ্ছে। এই দেখেন ভিউ কন্টেন্ট গেছে, কোথায় গেছে? শুধু ব্রাউজার থেকে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, ওখানে প্রোডাক্টের ভ্যালু, কারেন্সি, এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের সবকিছু ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে যাচ্ছে। বাকিগুলো যাবে, আর দেখলাম না। ঠিক আছে স্যার, ওখান থেকে আমরা ইভেন্ট আইডিটা পাঠাইছি, ইভেন্ট আইডি গেছে। ঠিক আছে স্যার, কিন্তু আমরা এখনো সার্ভার সাইডে করিনি আর। আচ্ছা, তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা ধরো ব্রাউজার সাইট থেকে আমরা পিক্সেল ট্র্যাকিং এ যা যা করা দরকার সেটা আমরা করে ফেললাম। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমি নিই। 300 লোকের মধ্যে 80 জন মানুষ আমাদের ক্লাস করতেছে, বাকিগুলো করতেছে না কেন? সামনের ক্লাসে দেখবেন আরো 10 জন হারাই যাবে। বাকিগুলো এইটুকুর করছে মধ্যে না কারো ভাই, কোনো তাদের প্রশ্ন আছে স্যার? সামনের ক্লাসে আরো 10 জন হারিয়ে যাবে।
বস, আমার একটা কোশ্চেন আছে বস। জি স্যার। প্রথমত আমরা যখন ই কমার্স ডট আইটেম ডট জিরো ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ওটা পরে আসছে আপনার কেটে দিব। আমি আমি যদি ডিরেক্টলি মানে করে নিই, জাভাস্ক্রিপ্ট কোড করে নিই, তাহলে কি ওটা করার প্রয়োজন আছে? জাভাস্ক্রিপ্ট কোড করে মানে ভাই? মানে বিষয়টা হচ্ছে কি, যে জাভাস্ক্রিপ্ট কোড ধরে যে আমরা ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম পরে আপনার আইটেমস আইডি এবং পার্সেস আইডির জন্য, এটার কথা বলছিলাম বস। জাভাস্ক্রিপ্ট কোড যখন আমরা করে দিচ্ছি তখন তো আর হুম। আমরা হচ্ছে যে মানে ওটা আমরা ওটা করতেছি তো কোন আমরা ফেলেই ইভেন্টের দিছি, জন্য? তাহলে হ্যাঁ। জি ওটা বস। আমরা শুধু চেক আউট আর পারচেজ ইভেন্টের জন্য, হ্যাঁ ওই হ্যাঁ। ক্ষেত্রে তো আমাদের জিরো মিটার কোনো সিস্টেমই নেই। জি বস। ওই কনফিগারেশনে তো আমরা যাচ্ছি না। আরেকটু বস, আরেকটু নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ। গত ক্লাসে আমরা যে স্টেপ ডট আইও দিয়ে ইয়াটা করলাম, লিঙ্ক ক্রিয়েট করলাম, করে আমরা সার্ভার কন্টেনারের সাথে লিঙ্ক আপ করলাম। ওইখানে এই যে কাস্টম ডোমেইন নিয়ে কি বস আজকে একটু কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, কাস্টম ডোমেন আমরা পরে, ওটা সবার শেষে থাক, ওটা নিয়ে কথা ও আছে। আচ্ছা। আচ্ছা বুঝছি, আমি আর আহ, প্রশ্ন নেবো না, এই যে এই ফাও প্রশ্ন আসবে, আচ্ছা ঠিক আছে বস। যেগুলো কাভার হবে, যেগুলো কাভার হবে, অতএব আমি প্রশ্ন নিচ্ছি না। বাট আপনারা বক বক করেন আর কি। 2 মিনিট বিরতি, হ্যাঁ, 2 মিনিট বিরতি হবে। আচ্ছা, এইবার এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হলো যে ব্রাউজার সাইট থেকে ডাটা পাঠালাম। যদি এই চিত্রটা আমরা দেখি, এখন আমাদের কাজ হলো সার্ভার সাইড দিয়ে ডাটা পাঠানো। তো সার্ভার সাইড দিয়ে ডাটা পাঠাই আমরা কি, জিএ4 ইউজ করে। জিএ4 ইউজ করে আমরা সার্ভার সাইড দিয়ে ডাটা পাঠাই। তাহলে আসেন আমরা কনফিগার করতে থাকি, নতুন একটা ট্যাগ নিই। কি ট্যাগ? এখন আর ওই ফেসবুকের ওইটা ব্যবহার করলে হবে না, কারণ আমরা সার্ভারের কাছে ডাটা পাঠাই কি দিয়ে, জিএ4 দিয়ে। তাহলে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট। আচ্ছা, এখানে দেখেন আমরা, দেখেন এখানে আমাদের মেজারমেন্ট আইডি দেওয়া আছে, তাই না? কি মেজারমেন্ট আইডি দিয়েছিলাম গতদিন, সেটা আমরা দেখে আসি। এই যে মেজারমেন্ট আইডি দিয়েছিলাম, এটা আমরা দিয়েছিলাম হচ্ছে যে এইটা দিয়েছিলাম, তাই তো? ঠিক আছে, এটাই দিব। এইটা এখন আমাদের বারবার ওখানে দিতে হবে প্রত্যেক ইভেন্টের জন্য, এটা আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাই। আসেন আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি। এই মেজারমেন্ট আইডি কি চেঞ্জ হয়? পিক্সেল আইডি কি চেঞ্জ হয় না? এই জন্য এটা কনস্ট্যান্ট থাকে সবসময়। এই জন্য এটা আমরা ধরো এটা দিলাম। আমরা ওখানে বলেছিলাম ভাই আপনি যে কোনোটা দিতে পারেন আর কি, ঠিক আছে, এরকম একটা ফরম্যাটে দিলেই হবে। আমরা ধরো এটাই রাখলাম। এবার আমরা এখানে নাম ইয়া দিয়ে দিই, জিএ4 মেজার, MESUR, মেজারমেন্ট আইডি। ঠিক আছে স্যার, মেজারমেন্ট আইডি। একটা সেকেন্ড। মেজারমেন্ট আইডি। এইবার এই চিত্রটা দেখি, এখান থেকে এখানে ডাটা পাঠাতে আমরা পিক্সেল ব্যবহার করি। আর এইখান থেকে এই পর্যন্ত ডাটা পাঠাতে আমরা কি ব্যবহার করি, জিএ4 ব্যবহার করি। আর এইখান থেকে ফেসবুকের কাছে আবার ডাটা পাঠাতে ব্যবহার করি কনভার্সন এপিআই। ঠিক আছে স্যার, তাহলে আগে এখান থেকে ডাটা পাঠাবো। আসেন আমরা আবার ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পরে নতুন একটা ট্যাগ করি, যে যে ইভেন্ট করছে সেই সেই ইভেন্টের জন্য। তাহলে ভিউ আইটেম ইভেন্ট করব, গুগল অ্যানালিটিক্সে যাই। তখন আমরা তো প্রথমটা করছি না গুগল ট্যাগ দিয়ে, মানে বেস কোড। আর এটা আমরা করবো হচ্ছে গুগল ইভেন্ট দিয়ে। এখানে মেজারমেন্ট আইডি দিয়ে দাও, যেটা আমরা কনস্ট্যান্ট বানাইলাম। যদি এরকম বেশি হয়ে যায় তখন জাস্ট এরকম করে ME লিখলে পারেই চলে আসবে মেজারমেন্ট। এখানে যদি ওইটা যদি ঠিক থাকে তাহলে এখানে গ্রিন চিহ্ন, ট্যাগ ফাউন্ড হয়েছে। এখন এখানে এক মেজারমেন্ট আইডি দিলেন, ব্রাউজার সাইডের এক মেজারমেন্ট, তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, ইভেন্ট নেম। ইভেন্ট নেম কি দিব? আসেন আমরা যদি ইয়া করি, ধরো এটাতে ক্লিক করো। এখন আমাদের যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটার নাম হলো 14 নম্বর ডকুমেন্ট। আচ্ছা, 14 নম্বর ডকুমেন্ট আমরা ধরো ভিউ আইটেম করি।
কিছু কথা আছে, এই যে বিএসসি, এই কথাগুলো আমি গতকাল নেক্সট ক্লাসে বলবো আর কি, হ্যাঁ, আপাতত ভুলে যান। আচ্ছা, এটা আমরা হচ্ছে ভিউ আইটেম। তাহলে আমরা এইটার নাম দিব এই গুগল। একটা জিনিস দেখেন, যেমন ওখানে আমরা ট্যাগ গুলো বানানোর সময় ইভেন্ট দিয়েছিলাম কি ভিউ কন্টেন্ট, তারপরে হচ্ছে যে ইনিশিয়েট চেকআউট, কিন্তু সেটা আমরা করছিলাম কোথায়? ফেসবুকের ফেসবুকের ট্যাগে, বা আমরা টেমপ্লেট থেকে যে ফেসবুকের একটা ওইটাকে কি যেন বলে, টেমপ্লেটই ধরো, ফেসবুক থেকে যে টেমপ্লেটটা নিয়েছিলাম, ওই টেমপ্লেটে আমরা ফেসবুক যেভাবে চাই সেভাবে পাঠিয়েছিলাম। কিন্তু এখন আমরা ব্যবহার করতেছি গুগল অ্যানালিটিক্স 4, তাহলে গুগল অ্যানালিটিক্স 4 এর স্কিম অনুযায়ী এখানে আমাদের নাম টাম দিতে হবে। এই জন্য আমরা ইভেন্ট নেম একদম গুগল অ্যানালিটিক্স এ যেভাবে সেইভাবে আমরা দিব, ভিউ আইটেম নেম একদম ভিউ আইটেম আকারেই দিতে হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, এটা ট্রিগার হবে কখন? তখন কেউ ভিউ আইটেম করবে, তো এই ট্রিগারটা আমরা তৈরি করেই আসছি আগে, ওই ট্রিগারটা এখানে দেখা দিলেই হলো, কাহিনী শেষ। এই যে ভিউ কন্টেন্ট, একই কথা, ঠিক আছে স্যার? তাহলে কাজ শেষ। এখন এখানে আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হবে, ইভেন্ট প্যারামিটার। কি কি? ওখানে যে যে প্যারামিটার পাঠাইছে এখানেও সেম সেম প্যারামিটার পাঠাতে হবে। আসেন কি কি পাঠাবো? এখানে আমরা পাঠাবো 14 নম্বর মালটা কই, এই যে ওখানে আমরা দেখেন, আমরা কন্টেন্ট টাইপ এইটুকু ছিল, হ্যাঁ, সার্ভার সাইড থেকে পাঠানোর আগে এই যে এইটুকু অ্যাড করে দিতে হয় আর কি। এটা ফরম্যাট। এই ফরম্যাটে যদি বলেন যে ভাই কেন, এটা জানি না, এটা ফরম্যাট, এটা বলছে গুগল সার্ভার সাইড থেকে এই সময় তুমি এইভাবে পাঠাবা, তাহলে আমি বুঝবো। কারণ এপিআই আসলে কি করে, যে ভাই কিছু রুলস আর রেগুলেশন, যে ভাই দেখেন এখান থেকে এখানে আমি পাঠাবো, কিভাবে পাঠাবো? ও বলছে যে ভাই এখান থেকে তুই এইভাবে পাঠাবি, এখান থেকে যখন এখানে নিয়ে যাবে তখন যেভাবে ফরম্যাটে বলে সে ফরম্যাটে পাঠিয়ে দেবে, ঠিক আছে স্যার? এই জন্য আমাদের হুবহু এই খেলাটাই করতে হবে। তাহলে আমরা এখন ওই আগে যেটা দিয়েছিলাম কন্টেন্ট টাইপ, এখন দেবো ওই যে এইটুকু অ্যাড করে। এটা কোথায়? জিএ4 এ। কিন্তু এই কনফিগার টিকার কোথায় করছে? সব কিন্তু ওয়েব কন্টেনারেই করতেছে। ওরা অনেকে ভুল হয়ে যায় যে ভাই সার্ভার সাইডে তাহলে কি সার্ভার কন্টেনারে করবো না, এখানেই করবো। কেন সার্ভার কন্টেনারে করবো না? সেটা আমি বলতেছি, আমাকে এটা একটু মনে করে দিয়ে, ঠিক আছে? এটার নাম হবে ধরো প্রোডাক্ট। প্রোডাক্ট আমি একটু লিখে দিই, আপনারা একদম পিটা বড় হাতের হলেও কাজ হবে না। আচ্ছা, এইবার হচ্ছে কন্টেন্ট নেম পাঠাতে হয়, কন্টেন্ট নেম দিয়ে দাও, কন্টেন্ট নেম দিয়ে দেন। এরপরে আমাদের পাঠাতে হয়, কন্টেন্ট আইডি, শুধু ওইটুকু অ্যাড হয়ে যায়, কন্টেন্ট আইডি। কি ইগো বাঙালির, হ্যাঁ, গায়ে লাগে। হুম, যখন প্রফেশনালিজমের জায়গা আসে তখন গায়ে লাগে। আচ্ছা, ফাইন। এখন দেখেন এই জিনিসগুলোই তো আমরা ওখানেও পাঠাইছিলাম, তাই না? সেই জিনিসগুলো এখন দিয়ে দেবো। এই ভেরিয়েবল গুলো কিন্তু বাস আমাদের তৈরি করাই আছে, শুধু এখানে দিয়ে দিব কন্টেন্ট নেম, মানে প্রোডাক্ট নেম, যেটা আমরা ভেরিয়েবল তৈরি করেছিলাম। ডিএলভি প্রোডাক্ট নেম, ডিএলভি প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডি, ডিএলভি প্রোডাক্ট আইডি, ভ্যালু, ডিএলভি প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে? কারেন্সি, ডিএলভি, এই যে আমরা কারেন্সি তৈরি করেছিলাম, কত সহজ। ট্রিগার সেম, কাহিনী শেষ। এটা আমরা দিয়ে দিব, জাস্ট আমরা একটু লিখে লিখি, GA4 SS সার্ভার সাইড ট্র্যাকিং, এফবির জন্য করছি ভিউ। এখানেও কন্টেন্ট দিতে পারো, কোনো সমস্যা নেই, কন্টেন্ট ট্যাগ। শুধু এটুকু রাখলাম যে GA4 দিয়ে করছি, সার্ভার সাইড ট্র্যাকিং করছি, ফেসবুকের জন্য ভিউ কন্টেন্ট ট্যাগ পাঠাচ্ছি, কাহিনী শেষ। আচ্ছা, পাশাপাশি এখানে আমাদের একটা কাজ এখনই করে ফেলি, এখানে আমাদের ইভেন্ট আইডিটাও পাঠিয়ে দিতে হবে, নাহলে তো ডিডুপ্লিকেশন হবে না। তো ওখানে যেমন আমরা মোড়ে যে ইভেন্ট আইডির জায়গা ছিল, এখানে প্যারামিটারের মধ্যে ইভেন্ট আইডিটা দিয়ে দিতে হবে। ইভেন্ট একদম হুবহু এইভাবেই লিখতে হবে, ঠিক আছে স্যার? ইভেন্ট ইভেন্ট নেম পাঠালো হয়, না পাঠালো হয়, ঠিক আছে? ইভেন্ট আইডি যদি পাঠাইতে পারেন ভালো, না পারলে না পারলে সমস্যা নেই, ইভেন্ট আইডি দিলে পাঠালেও হয়, না পাঠালেও হয়, ঠিক আছে? ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা আমরা যে আগে তৈরি করে রেখেছিলাম, ইয়ে দেন ইভেন্ট ইভি, ওই যে ইভেন্ট আইডি গত ক্লাসে তৈরি করেছিলাম, কাহিনী শেষ, ঠিক আছে স্যার? ঠিক
অ্যাড টু কার্টের জন্য কিন্তু সেম ঘটনাটাই হবে। তাহলে আবার আমরা এটা কপি করব, আসেন আমরা এটা কপি করি, এই কপি, কপি, সেম জিনিসটা জিএ4 দিয়ে পাঠাবো এস এস, এইটার নাম শুধু হয়ে যাবে এখন অ্যাড টু কার্ট। ঠিক আছে স্যার, জিনিসপত্রগুলো সেম থাকবে, এই ইভেন্টটার নাম চেঞ্জ হয়ে যাবে। আসেন আমরা এখানে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলাম, এখানে অ্যাড টু কার্ট ইভেন্ট আসলো, একদম হুবহু এইভাবেই অ্যাড টু কার্টটা লিখতে হবে, কারণ এটাই হচ্ছে জিএ4 এর ফরম্যাট। না হলে কি করবেন, না হলে হচ্ছে যে আমরা এই যে এখানে দেখলাম না যে ভিউ আইটেম, এই যে অ্যাড টু কার্ট, এখান থেকেও কপি করতে পারেন একই জিনিস, বাট এটাই ওখানে আসছে জিএ4 এর ফরম্যাট। এখানে আমাদের এখন হয়ে যাবে কি, ও নো, অ্যাড টু কার্ট, বাদ বাকি জিনিসগুলো আমরা সেম পাঠাই, কিসের জন্য, তাই পাঠিয়ে দিলাম। এইখানে ট্রিগারটাও চেঞ্জ হয়ে যাবে, ট্রিগার আমাদের তৈরি করাই আছে অ্যাড টু কার্টের জন্য, এই অ্যাড টু কার্ট ট্রিগার দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট ট্রিগার, কাহিনী আমাদের শেষ। ঠিক আছে স্যার, আচ্ছা, এবার আমাদের আমরা চেক আউটের জন্য করবো আর কি, হ্যাঁ। তো আমরা এখান থেকে আরেকটা চেক আউট করি, ভিউ চেক আউট, চেক আউট করি। আচ্ছা, এখানে 14 নম্বর এসে যাও, চেক আউটের ক্ষেত্রে সেম জিনিস পাঠাতে হবে, কন্টেন্ট আইডি, সেম জিনিসটাই পাঠাতে হবে, ওইটাই আমরা কপি করে নিই তাইলে হবে। আচ্ছা, সেম জিনিসটা আমরা কপি করে নিই, কপি, সরি, ধরো আমরা অ্যাড টু কার্ট করলাম, তো যে কোনো একটা কপি করলেই হলো আর কি, অ্যাড টু কার্টেরটাই কপি করি যেহেতু লাস্ট এটা করলাম, এইটারে কপি করে, এইটার নাম এখন হয়ে যাবে সার্ভার সাইড ট্র্যাকিং, এটা হয়ে যাবে চেক আউট ট্যাগ, চেক আউট ট্যাগ। ঠিক আছে স্যার, মেজারমেন্ট এটি ঠিক আছে। এখানে, এখানে কিন্তু চেক আউট, তখন ওখানে দিলাম ইনিশিয়েট চেক আউট, কিন্তু এখানে হবে কি স্যার, এখানে হবে কিন্তু বিগিন চেক আউট, হুবহু এরকম দিতে হবে, এখান থেকে নিতে পারেন অথবা এই ডকুমেন্ট থেকে নিতে পারেন, এই যে এই ডকুমেন্ট থেকে নিলেও হবে, সমস্যা নেই, একই জিনিস, ওই ডকুমেন্ট দেখে এই ডকুমেন্ট বানানো। এই এখানে সব জিনিস সেম থাকবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে, কারণ চেক আউটের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রোডাক্ট করতে পারি, তাহলে এই নেম আর ব্যবহার করলে হচ্ছে না, সব জিনিস সেম থাকবে, এই আইডি ব্যবহার করলে হচ্ছে না, কারণ এখানে তো অনেকগুলো আইডি হতে পারে চেক আউটে, যে সব জিনিস সেম থাকবে, শুধুমাত্র কন্টেন্ট নেম আর আইডির জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা তৈরি করেছিলাম। কারণ কি, কারণ হলো চেক আউট এসে তো চেঞ্জ হয়ে যায়, এই জন্য হচ্ছে দুইটা কার্লি ব্র্যাকেট দাও, সিজেএস এখানে আছে, এটা কি ভাই প্রোডাক্ট নেম, তাহলে প্রোডাক্ট নেমটা দিলে, এখানে দিব হচ্ছে আমরা দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে দাও প্রোডাক্ট আইডি, আইডি হয়ে গেল। ঠিক আছে স্যার, আর এখানে এইভাবেই লিখতে হবে, একটা করলে তো বাকি এগুলো হয়ে গেল। ঠিক আছে স্যার, এইখানে যে এবার চেক আউটটা চেঞ্জ হয়ে চেক আউট টিকার হবে, চেক আউট টিকার আমরা আগেই তৈরি করে রেখেছি, জাস্ট চেক আউট টিকার, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, অনুরূপ ভাবে আমরা পারচেসটা করব, আসেন চেক আউটটারে এবার কপি করি, তাহলে পারচেস হয়ে গেল সহজ, এটারে কপি করো, এই জন্য প্রথমটা একটু সময় নিয়ে বুঝালাম, আর বাদ বাকিগুলো সেম, কপি পেস্ট, এইটা করে দাও পারচেজ, সেম জিনিসটা এখানে হয়ে যাবে পারচেজ। আমরা যদি এটা পারচেজ করে ফেলি 0171909147 প্লেস অর্ডার। এখন আপনি বলতে পারেন যে ভাই শিপিং ইনফো, পেমেন্ট ইনফো এগুলোকে করা লাগে না, এইগুলো কমন, এইগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসিডিউর। এখানে ক্লিক করেন, পারচেজ ইভেন্ট, এটা তো আমাদের করাই আছে, ও আচ্ছা, এটা তো আমাদের করাই আছে, শুধুমাত্র আমাদের এই পারচেজ ট্যাগটা দিতে হবে। আচ্ছা, এটাও তো করা আছে, শুধু এখানে আমাদের পারচেজটা লিখে দিতে হবে, বাদ বাকি সব কিছু সেম আছে, শুধু একটা জিনিস বাড়বে, ট্রানজেকশন আইডি। এই জন্য আরেকটা জিনিস আমরা বসাই, দেখি 14 নাম্বার এসে এখানে ইভেন্ট আইডি, ইয়ার কারেন্সি, এই যে ট্রানজেকশন আইডিটা আমাদের পার্চেজের ক্ষেত্রে পাঠিয়ে দিতে হবে, ভ্যালু কারেন্সি সব কিছু, এই জিনিসগুলো আমরা গত নেক্সট ক্লাসে শিখবো আর কি, হ্যাঁ। এটা আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটির সাথে জড়িত, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো আর কি, যে
ফার্স্ট পার্টি কুকি কালেকশন ট্রু, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে স্যার? এগুলো আমার প্রত্যেকটা জায়গায় আবার বসানো লাগবে রে। আচ্ছা সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমরা শিখবো। ট্রানজেকশন, ও দেখেন ও বলছিল অর্ডার আইডি, এখানে হয়ে গেছে কি ট্রানজেকশন আইডি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এইটা কপি করে জাস্ট একটা জিনিস এখানে বসাই দিই, ট্রানজেকশন আইডি। এইবার ওই সেম জিনিসটা আমাদের করাই আছে, অর্ডার আইডি, ওই একই জিনিস, অর্ডার আইডি হয়ে গেল। এখানে আমাদের চেক আউট ট্রিগারটা হয়ে যাবে পারচেজ ট্রিগার, যেটা আমাদের পারচেজ করায় আছে, পারচেজ। ঠিক আছে স্যার, কাহিনী শেষ, ব্যাস হয়ে গেল। এখন এখন আমাদের ইয়া হলো যে এটা আমরা যদি টেস্ট করতে চাই, তাহলে আমরা এই মেজারমেন্ট আইডির ঘরেটা যাই। এটা মেজারমেন্ট আইডি না লিখে এটা আমরা যেটা এস এস, ধরো GA4 SS বেস কোড লিখে রাখলো আসলে। ঠিক আছে, এখানে আমাদের একটা কনফিগারেশন ছিল, বেস GA4 সার্ভার সাইডের বেস কোড মানে পেজ বিহেভিয়ার। এখানে আমাদের এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমাদের আচ্ছা এটা গেল, আমরা একটু সাবমিট দিয়ে দিই, সাবমিট দিয়ে দিই, সাবমিট দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক। এখন দেখেন ভাই, আমরা ব্রাউজারে আমরা এই যে আমরা এই চিত্রটা একটু দেখি। আমরা পিক্সেলের যে ইয়াটা, সেটা দিয়ে আমরা ডিরেক্ট এখান থেকে পাঠালাম এখানে। আর যখন হচ্ছে আমরা এইখান থেকে ডাটা এখানে পাঠাচ্ছি, তখন আমরা GA4 এর টেমপ্লেটটা ব্যবহার করছি। আর এখান থেকে যখন আমরা ডাটাটা এখানে পাঠাচ্ছি, তখন ফেসবুকের টেমপ্লেটটা ব্যবহার করছি। কিন্তু এই সবগুলো কনফিগার করছি কোথায়? ওয়েব কন্টেইনারে। সার্ভার কন্টেইনারে কিছু আমরা করেছি না। সার্ভার কন্টেইনারে আমরা একটা জিনিসই করি, কারণ আমরা এখানে বলে দিচ্ছি যে ভাই, এখানে যে জিনিসই আসুক, এই সার্ভার ওয়েব কন্টেইনারে আমরা হচ্ছে যে এখান থেকে যে ইনফরমেশন আসুক, GA4 দিয়ে আমরা এইখান পর্যন্ত ডাটা পাঠাচ্ছি। GA4 থেকে আমরা এখানে রিসিভ করতেছে ক্লায়েন্ট, এখানে রিসিভ করছে কি ক্লায়েন্ট। এবার ক্লায়েন্টে আমরা একটা ট্রিগার করেছি যে ক্লায়েন্ট নেম এখানে GA4 এর কাছে যায় আসুক, কাপির মাধ্যমে তুমি ফেসবুক সার্ভারের কাছে পাঠায়। তো GA4 এর সার্ভার কন্টেইনার দেখেন আমাদের কিন্তু কোনো কাজ নাই। ওই একটা ট্যাগ তৈরি করেছি GA4 ক্লায়েন্ট, ওখানে কোনো ব্রাউজার সাইট থেকে কনফিগার মাল আসা মানেই এখানে সে বের করে দিবে। ঠিক আছে, এইবার এখানে এই কনফিগারেশন কিন্তু আমাদের সেম। এইটা আমি কাস্টম ডোমেন নিয়ে যখন আসবো নেক্সট ক্লাস আর একটু কথা বলবো। এই টেস্ট কোডটা মনে হয় 48 ঘন্টা না 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটা যখন আমরা এখন টেস্ট করতে যাচ্ছি, যদি আমরা টেস্ট ইভেন্টে যাই, এটা ক্লিয়ার করে দাও, সার্ভার এসে যাও, দেখেন এটা এখন 510 হয়ে গেছে। এই জন্য অনেক সময় একবার কনফিগার করতে দেখেন এটা 242 ছিল, এখন 510 হয়েছে। এইটা দিয়ে টেস্ট করতে হবে, আদারওয়াইজ টেস্ট আপনি দেখতে পারবেন। এই জন্য এটাও আমরা একটু সেভ দিলাম, এটা আমরা একটু সাবমিট দিই। ফ্যান্টাস্টিক, এটা আমরা সাবমিট দিলাম। এইবার এই ভদ্রলোকটারে, মাউস হয়ে গেল আমার, এই ভদ্রলোকটারে মাথায় রাখি। এইবার এইটারে আমরা একটু প্রিভিউ দিই, এইটারেও আমরা একটু প্রিভিউ দিই। এখানে প্রশ্ন করে ভাই কোনটা আগে প্রিভিউ দেবো, তো ভাই আপনার যেটা প্রিভিউ সেটাই দেন, তবে ব্রাউজার আগে দিবেন, কারণ ব্রাউজারে তো আপনি দেখবেন এখান থেকে কোনো কিছু করলে। এই জন্য ব্রাউজারটা আগে দিলে কি হয়, ব্রাউজারটা আগে দিলে যেটা হয় সেটা হলো যে এখান থেকে কোনো কিছু হলেই তো আসলে এখানে দেখা, যেমন এখানে পেজ পাচ্ছে না, এই পেজটা যখনই দেখুন, এইটা যখনই দেখুন ইয়া হবে, এখন দেখেন রিফ্রেশ দিন দেখেন আসবে। তার মানে ওই দিক থেকে আসলে ডাটাটা সার্ভারের কাছে আসে, এই জন্য এটা আসে না, এই জন্য এটা আগে দিন। পেজ ভিউ আসছে। এইবার আমরা এই প্রোডাক্টটা ভিউ কাট করলাম, অ্যাড টু কাট করলাম, এইটা আমরা ভিউ কাট করলাম, প্রোডাক্ট পেজ ভিউ করলাম, অ্যাড টু কাট করলাম। এইবার আমরা ভিউ কাটে চলে যাই, এইবার আমরা প্রসিড চেক আউটে চলে যাই।
প্রসিড চেক আউটে চলে যাই। এবার আমরা ফাইনালি পারচেস করে ফেলবো, তারপরে একবারে দেখবো 01719099479 এই দাও একটা, ওই একটা লিখি একটা। ঠিক আছে, পারচেজ হয়ে গেল। ডিজিটে মাইন্ড করছে না, 01719099479 ডিজিট কম বেশি হয়েছে। ঠিক আছে, পারচেস করো। ঠিক আছে, আমরা সবগুলো ইভেন্ট এখানে এক্সিকিউট হয়ে গেল। দেখেন, যদি আমরা এই পর্যন্ত আসি, পারচেজ হলো। আর যদি আমরা সামারিতে রাখি, তাহলে আমাদের সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে। এখন এটা যদি দেখেন, বেস কোডটা কই ভাই? বেস কোডটা 7 বার এক্সিকিউট হয়েছে। এই বেস কোডটা আমরা ব্রাউজার সাইড থেকে পাঠাইছি, এই কোডটা আমরা সার্ভার সাইডে পাঠাইছি 7 বার। ভিউ পয়েন্টার আমরা 2 বার করছি মনে হয়, এই জন্য 2 বার করে দেখাচ্ছে। আর বাদ এগুলো একবারে, যাই হোক, পারচেস করে ফেলছে সবগুলো ট্যাগ এক্সিকিউট। এখান থেকে যদি আমরা এখানেও দেখি, তাহলে এখানে আমাদের এগুলো সব দেখাচ্ছে। ঠিক আছে স্যার, সবগুলো এখন আমরা ধরো এখানে কি দেখালো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এখানে কি দেখালো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের দেখতে হবে যে আমাদের মাল এখানে আসছে কিনা। মোটামুটি প্রত্যেকটা জিনিস আসছে, একটু পরে ডিডুপ্লিকেট হবে আর কি। হ্যাঁ, এই যে পেজ, আচ্ছা, সার্ভার, পার্সেস, এইটা সার্ভার, এটা ব্রাউজার, এখন সব ডুপ্লিকেট হবে আর কি। ঠিক আছে স্যার, তো আমাদের সমস্ত ইনফরমেশন হয়ে গেছে। আমরা কালকে একটা ছোট্ট ক্লাস নিব, তারপরে আশা রাখি আর কোনো প্রশ্নই থাকবে না আর কি। জি স্যার, এখন কোনো কথা থাকলে বলেন, না থাকলে ক্লাস শেষ করে দিই। স্যার, নাকি ইগোর কারণে প্রশ্নই করবেন না? আসসালামু আলাইকুম বস। ও, প্রশ্ন বলতে আজকে আমার হয়েছে, বাকিদের হয়েছে কিনা জানি না। মাউস, আপনি কথা যেখানে বলতেছেন মাউস ওইখানে নাই, মানে ডিসপ্লেটা অন্যটা। কথা বলতেছেন ধরেন আপনার পার্সেসে ডিসপ্লে আছে আপনার ওয়েবসাইটে, এরকম হয়েছে আমার কাছে। শেষ করে দেব। আমাদের এই ফুল প্রসেস, মানে নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হবে ফুল প্রসেস, মানে একদম, মানে এই পিক্সেল নিয়ে এই 2-3টা ক্লাসে যা যা বললাম সবগুলো নিয়ে আপনি ফুল পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করে দিবেন এই 5টা ইভেন্টের জন্য। এটা আপনার কাজ। নেক্সট ক্লাসে আমরা শিখবো যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কেন দরকার, জিনিসটা কি, সেটা কিভাবে করার জন্য কি কি ইনফরমেশন পাঠাতে হয়, সেই জিনিসগুলো শিখে কালকে আমাদের শেষ হয়ে যাবে 1 ঘন্টা ক্লাস। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি কথা। আচ্ছা, এবার আমি রেকর্ড